নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। সবে সমাজতাত্ত্বিকরা একটা বিষয় নিশ্চিত হচ্ছেন যে এটা SMS এর যুগ, এখন আর চিঠি চালাচালির কোনো প্রয়োজন নেই এবং সাধারণ মানুষের মধ্যে সে প্রবণতা কমছে। কিন্তু আজকের প্রতিপক্ষ মূলত 11 পাতার একটা চিঠি নিয়ে, এই দীর্ঘ চিঠি যেখানে তাদের অবস্থান, তাদের যুক্তি এবং আইনগত পরিধি ব্যাখ্যা করেছে রাজ্য নির্বাচন কমিশন। শটান সেই চিঠি চলে গেছে রাজ্য সরকারের কাছে। অবশ্যই বিষয় পঞ্চায়েত নির্বাচন। কি আছে সেই চিঠিতে? 11 পাতার এই চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা রিভিউয়ের কথা বলা হয়েছে এবং অবশ্যই কমিশনের যে অবস্থান, যেটা সরাসরি রাজ্য সরকারের অবস্থানের সঙ্গে সংঘাতপূর্ণ, বিপরীত, সেই অবস্থানের নিঃসন্দেহে ব্যাখ্যা আছে এমনটা বলা যায়। এবং 43-এর 2 ধারায় এই রিভিউয়ের কথা বলা হয়েছে। আমি এই অনুষ্ঠান শুরু করার আগে দ্রুত রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায়, তিনি ঠিক কি বললেন এই কিছুক্ষণ আগে দেখাবো আপনাদের। পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2003-এর 43-এর 2 ধারা অনুযায়ী আমরা সেই নোটিফিকেশনে যে সমস্ত বিষয় ছিল সেইগুলো বিষয়ের উপরে আমরা স্টেট গভর্নমেন্টের কাছে একটা চিঠি রেফার করেছি। আমরা সেই পদক্ষেপ সরকারের কাছে আমরা পাঠিয়েছি, আর আমরা আশা করছি সেই চিঠি অনুযায়ী সরকার যে ব্যবস্থা সাজেস্ট করা হয়েছে সেই ব্যবস্থা নেবে। তাপসবাবুর এই বক্তব্যের আগে আজকে গোটা দিন ধরে প্রায় টান টান উত্তেজনায় সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট নানা মহল এবং অবশ্যই সাধারণ মানুষ অপেক্ষায় থাকলেন যে রাজ্য সরকার বনাম রাজ্য নির্বাচন কমিশনের এই টানাপোড়েনে ঠিক কোথাকার জল কোথায় গড়াচ্ছে সেদিকে চোখ রাখলেন গোটা দিন। দেখাবো আপনাদের। সংঘাতের অধ্যায়ে আর এক মোড়। ম্যারাথন বৈঠকের শেষে এবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে সরকারকে 11 পাতা চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত সংঘাতের পথে হেঁটে ইতিমধ্যেই 26 ও 30 এপ্রিল 2 দফায় পঞ্চায়েত নির্ঘণ্ট ঘোষণা করেছে সরকার। প্রথম দিন 14টি জেলায়, দ্বিতীয় দিন 3টি জেলায়। কমিশন অবশ্য প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে 3 দফায় পঞ্চায়েত নির্বাচনের পক্ষে। ফলে রাজ্য সরকারের ঘোষণার পরই জল্পনার পারদ চড়তে শুরু করে এবার কমিশন কোন পথে হাঁটবে। সোমবার বিকেলে বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় জানান, 2003 সালের পঞ্চায়েত আইনের 43-এর 2 ধারায় তারা রাজ্যকে 11 পাতা চিঠি দিয়েছেন। 43-এর 2 ধারা অনুযায়ী আমরা সেই নোটিফিকেশনে যে সমস্ত বিষয় ছিল সেইগুলো বিষয়ের উপরে আমরা স্টেট গভর্নমেন্টের কাছে একটা চিঠি রেফার করেছি। এর প্রেক্ষিতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য, কেন রেফার করা হয়েছে দেখি, তারপর পরবর্তী সিদ্ধান্ত। এর আগে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার অনুরোধ করে কংগ্রেস। 3 দফায় ভোটের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি। আমি রাজ্যপালকে এটাও বলেছি যে প্রয়োজন বোধে আপনি অল পার্টি মিটিং ডাকুন, সেই অল পার্টি মিটিং এ রাজ্যের নির্বাচন কমিশনারও থাক, রাজ্য সরকারের প্রতিনিধিও থাক, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাক, সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ নির্ণয় করা হোক। কংগ্রেসও রাজ্যপালের সঙ্গে দেখা করে। ওয়াকিবহাল মহলের মত, কমিশনের পাল্টা চিঠির পর একদিকে যেমন সরকার কমিশন সংঘাত আরও তীব্র হলো, তেমনি পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাংবিধানিক সংকটও আরও জটিল হলো। এবিপি আনন্দ। এই মুখোমুখি সংঘাত কি সাংবিধানিক অচলাবস্থা, সাংবিধানিক সংকট ডেকে আনবে? উত্তর আমাদের জানা নেই, উত্তর খুঁজছি আমরা। কিন্তু আজকে গোটা দিনের যা ঘটনা প্রবাহ, আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য তিনি দেখা করেছেন মাননীয় রাজ্যপালের সঙ্গে রাজভবনে গিয়ে। বেরিয়ে ঠিক কি বললেন প্রদীপবাবু দেখাবো আপনাদের। সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন, কন্ট্রোল, মাননীয় মন্ত্রীর অধিকার নেই ইলেকশন কন্ট্রোল করা। এটা ওদের দয়া করে বুঝতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে ওদের কোনো রাইট নেই ইলেকশন কন্ট্রোল করা। ভারতের সংবিধান বলে দিচ্ছে। তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার সংবিধান বিরোধী কাজ করছে?
এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই চিঠি কমিশন যে চিঠি রাজ্য সরকারকে লিখেছে সেই চিঠি পৌঁছে গেল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। সুব্রত মুখোপাধ্যায় সেই বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের এই মুহূর্তে আজকে প্রতিপক্ষে আছেন, আমার একদিকে আছেন আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা এবং সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা রবীন দেব, আছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দেবপ্রসাদ জানা এবং অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি অরুণাভদাকে দিয়ে শুরু করবো। অরুণাভদা, আমি যদি রাজ্য সরকার হই বা সুব্রত মুখার্জির যে আর্গুমেন্টটা যে আমার রাজ্যের দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2003 পার্ট 4 চ্যাপ্টার 7-এ আমি পরিষ্কার সেকশন 42-তে বলা আছে, দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দ্য কমিশন বাই নোটিফিকেশন অ্যাপয়েন্ট দ্য ডেট অর ডেটস অ্যান্ড আওয়ার 2 hours অফ পোল ফর এনি ইলেকশন অর বাই ইলেকশন। পরিষ্কার আমায় তারিখ ঘোষণা করতে অনুমতি দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে, আমার ক্ষমতা এটা, আমি ঘোষণা করে দিয়েছি। তোমায় বলি, প্রথমত আমাদের মানে যারা আইনের তো অনেকগুলো খেলা আছে, যেমন ফুটবল খেলার নিয়ম আছে, ক্রিকেটের নিয়ম আছে, আমাদের বলে যে কনস্টিটিউশনাল প্রভিশন হলো প্রথমে থাকবে, সেটার সঙ্গে যদি কোনো লেজিসলেশন যেটা পার্লামেন্টের পাস করা আইন অথবা অ্যাসেম্বলির পাস করা আইনের যদি সংঘাত হয় বা পার্লামেন্টের আইনের যদি সংঘাত হয়, তাহলে পার্লামেন্টের আইনটা বাতিল বলে গণ্য হবে। আবার যদি দেখা যায় যে স্টেট অ্যাসেম্বলির আইনটা পার্লামেন্টের আইনের সঙ্গে সংঘাত হচ্ছে, একই আইন সেম ফিল্ডে, তাহলে স্টেটের আইনটা বাতিল হবে। এখন এখানে কনস্টিটিউশনে বলে দিয়েছে, যেটা প্রদীপ ভট্টাচার্য বললেন, যে কন্ডাক্ট অফ দি ইলেকশন বলছে 243K-তে, দ্য সুপারিনটেন্ডেন্টস ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দি প্রিপারেশন অফ ইলেকট্রাল রোলস ছেড়ে দাও ফর অ্যান্ড দি কন্ডাক্ট অফ অল ইলেকশনস টু দি পঞ্চায়েতস, তার মানে and the conduct of all elections to the panchayat shall be vested in a state election commission. তাহলে কি হলো, কন্ডাক্ট অফ অল ইলেকশনস, তার মানে ইলেকশনসের কন্ডাক্ট মানে নোটিফিকেশন জারি থেকে সবই কিন্তু মোটামুটি কনস্টিটিউশনে তার শেষ কথা। কন্ডাক্ট মানে যেদিন থেকে শুরু হচ্ছে, আর্ধেকটা নয়, ঠিক আছে? এবার যদি এটা হারমোনিয়াসলি পড়তে হবে, মানে সামঞ্জস্য রেখে, এই সেকশন যেটা 42টা তুমি বললে, কি লেখা আছে, দ্য স্টেট গভর্নমেন্ট shall in consultation with the commission by notification। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম নোটিফিকেশনটা কোথায়, ওরা খুব চালাক সুব্রতদা, বুঝেছে কেন নোটিফিকেশন, এই গভর্নমেন্ট কি করে একটা করে নোটিফিকেশন বার করে টেবিলের তলায় রেখে দেয়। রবীন্দ্ররাও করতো, রবীন্দ্র বসে আছে সামনে, এরা করতো যাতে কেউ না জানে। প্রথম দিন কিন্তু সুব্রত মুখার্জি স্টেটমেন্ট করে দিল, তখন কিন্তু বলেনি যে নোটিফিকেশন দিয়ে অফিসিয়াল গেজেট হয়েছে কিনা। যেদিন টেলিভিশনের সঙ্গে সঙ্গে আমাদের রিয়াকশন চাইলো সবকটা টেলিভিশন, আমি বললাম নোটিফিকেশন সেটাই গ্রাহ্য হবে যেটা ক্যালকাটা গেজেট অথবা একটা গেজেটে নোটিফিকেশন আছে। 2 হলো ইন কনসালটেশন উইথ দি কমিশন। কনসালটেশন করতে, ধরো তুমি আমি এর আলাপ আলোচনা করলাম, এতে কিন্তু কোর্টে কিন্তু কোনো বিচার্য বিষয় না। কনসালটেশন মানে লিখিতভাবে, যেমন এগ্রিমেন্ট হয়, 2 দলের সই থাকবে অথবা মিনিটস থাকবে। জানা সাহেব বসে আছেন, উনি অনেকদিন সরকারি কর্মচারী ছিলেন, কনসাল্ট এই লিপিবদ্ধ হবে যে এইখানে কনসাল্ট করে আমি এই ডেটটা বললাম। এবার কনসাল্ট করার পর টোটালটা এবার ভোটের নির্ঘণ্ট ঠিক করবে ওরা। এবার বলছে 2-তে বলছে, যেটা আজকে 43(2)-তে, where the commission at any time after the issue of the notification under section 42 is of the opinion that it is not possible to hold election on the date or dates so notified by the state government under the said section for reasons which it considers sufficient and justified, যেটা এই দিনে সম্ভব না, এই 2 দিনে, এবং বললো এই কারণে, দ্য কমিশন শ্যাল রেফার দি ম্যাটার টু দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট গভর্নমেন্ট শ্যাল অন বিং স্যাটিসফাইড উইথ দি রিজন শোন বাই দি কমিশন রিভোক দি আর্লিয়ার নোটিফিকেশন অ্যান্ড দ্য কমিশন শ্যাল কনসিকুয়েন্টলি রিভোক দি নোটিফিকেশন ইফ এনি। এবং তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো যে ওরা বললো 2 দিনে সম্ভব না। যে আমি তো জানি না কি লিখেছে, কেন সম্ভব না কারণটা দেখাবে, ওই ডেট দুটোই সম্ভব না অথবা আরো কয়েকটা ডেট দরকার। এবার দেখো সুব্রত মুখার্জি কি বলছেন। সুব্রত মুখার্জি বলছেন যে ওর যুক্তি হলো যে অনেক পুলিশ লাগবে, 400 কোটি নাকি লাগবে এই 2 দিনে। 400 কোটি যদি আমি সেন্ট্রাল ফোর্স আছে, আগের ইলেকশনটা স্টেট ইলেকশন, এই সরি 40 কোটি লাগবে, ভুল বলে 40 কোটি, 400 কোটি বলেছে, 40 নয়, 400 না 300 কোটি, ফিগারটা 300 কোটি, 350 কোম্পানি আনবে, তাতে 300 কোটি রাজ্য সরকারের ব্যয়, সেটা সম্ভব না। এই হচ্ছে সরকারের যুক্তি। না আমি বলছি, হ্যাঁ যাই হোক, না আসছে
না, এবং পাশাপাশি এইটাই যদি উঠলো তাহলে দর্শকদের আরেকবার বলে দিই যে নির্বাচন কমিশনের আর্গুমেন্টটা ঠিক কি, বুথ হচ্ছে 58,764, হ্যাঁ বুথ হচ্ছে 58,764, একদম। এপ্রিল 26-এ যে নির্বাচনটা হবে 3টে জেলা বাদ দিয়ে, সেটা হলো 48,000। 48,000-এর যদি 2টো করে পুলিশ লাগে, আর্ম পুলিশ, তাহলে হচ্ছে 96,000 পুলিশ, 36। স্টেট ফোর্সের রাজ্য সরকার হাতে আছে 38,000। সুতরাং তাকে মানে এই শর্ট ফল হলো 58,000 ফোর্স, এটা নিয়ে আসতে হবে। এবার সুব্রতদা বলছেন যে দুদিনে, আচ্ছা যদি আমার টাকাই না থাকে আমি 6 দিনে করব, আমার এই 38,000 ফোর্স নিয়ে যেদিন যেখানে দরকার সেখানে পাঠাবো, আমি দুদিনের জন্য অপেক্ষা করবো কেন? দুদিনেই আপনার অত লোক লাগবে সুতরাং আমি দিতে পারবো না, সেটা তো না। যে আমার ফোর্স লাগবে এত, আমি আর ফোর্সের প্রথমত সেন্ট্রাল ফোর্স লাগবে, আমি দুদিনে করতে গেলে ও বলেছে 300 কোটি টাকা লাগবে, তুমি 6 দিনে করো, কি তাড়াহুড়ো ছিল? হ্যাঁ, বিহারে 10 দিন হয়েছে, সে যাই আমি 6 দিন করলাম, ভাগ করলাম, ওর যুক্তিতেই কেটে যাচ্ছে। মানুষকে একটা টাকার সংখ্যা দিকে ভয় পাইয়ে দিচ্ছে, তা না। আমি যদি নিজের ফোর্স দিয়ে করে বাইরে করবো না, নিয়ে আসবো না। আলটিমেটলি কি হচ্ছে, যেটা দেখো, এবার যদি উকিলি বুদ্ধি বলো, ওকালতি বুদ্ধি বললে, কমিশনার, আমি যদি কমিশনার উকিল হতাম, আমি বললাম ভাই আপনি ডেটটা বলে দিন, সম্ভব করবো না। স্টেট গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে? কনস্টিটিউশনে নেই ইলেকশন করার ক্ষমতা নেই। আইদার স্টেট গভর্নমেন্টকে তখন কোর্টে গিয়ে বলতে হবে ইলেকশন কমিশনারকে বলো ওই দুদিনে ভোট করতে, অথবা ওই বিজেপি বা কংগ্রেস আমাদের মতো লোকেরা গিয়ে বলবে যে দুদিন কেন, তার 4 দিনে ভোট করো, ইলেকশন কমিশনকে বলো। সম্ভব হলো, বিজেপি ইতিমধ্যেই মামলা করবে, জানি। হাত তুলে বসে থাকা চলবে না, ধরো জোর করি হাত তুলে বসে আছে, একটা অসাংবিধানিক ব্যাপার করছে, করতে আমি করবো না, জোর জবরদস্তি, গায়ের জোর। আমি হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে বলো ম্যান্ডেমাস চাইবো যে ভাই ইলেকশন কমিশন তুমি এই দিন ভোট করো। ইলেকশন কমিশন এসে বলবে 2 দিনে সম্ভব না, 4 দিনে সম্ভব, কি 3 দিনে সম্ভব। হাইকোর্টকে কিন্তু তখন রিজন দিয়ে বলতে হবে যে ভাই 2 দিনে কেন 3 দিন, কিন্তু ইলেকশন কমিশনকেই করতে হবে, অন্য কেউ করতে পারবে। এখন সুব্রতদা কেন বলছে আমি বুঝতে পারছি না, এতদিন ধরে যখন প্রথমত বুঝে গেছে তো যে ইলেকশন কমিশনারের লাস্টে, কারণ যখন স্টেট গভর্নমেন্ট বললো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ইলেকশন কমিশন মানলেন না, তখন তো স্টেট গভর্নমেন্ট নিজে করে নিতে পারতেন, পারবেন না বলেই তো চুপ করে গেলেন ইলেকশন কমিশনের। তো ইলেকশন কমিশনকে চটিয়ে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে, কনস্টিটিউশনাল ক্রাইসিস। এবং কনস্টিটিউশনাল ক্রাইসিস হলে কিভাবে হবে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ হবে না, স্টেট গভর্নমেন্টকেই চালাতে হবে পঞ্চায়েতগুলো, উইচ উইল বি ইন ভায়োলেশন অফ চ্যাপ্টার 7A অফ দি কনস্টিটিউশন। এখন এই ধরনের সবসময় তো, এবং আমরা কিছুদিন আগে দ্য টেলিগ্রাফ পত্রিকায় বক্তব্য শুনছিলাম কেন্দ্র সরকারের যে এরাম যদি হয় তাহলে গ্র্যান্ট অবধি বন্ধ হয়ে যাবে, যেটা সরাসরি এই সাংবিধানিক অচল অবস্থায় পঞ্চায়েতের কাছে গ্র্যান্ট আসাও বন্ধ হয়ে যাবে। দেখো যেদিন ইন্দিরা গান্ধী হেরে গেলেন এলাহাবাদ হাইকোর্টে, তারপর যে জারি করলেন যে প্রাইম মিনিস্টার এবং ইলেকশন স্পিকারের নির্বাচন চ্যালেঞ্জ করা যাবে না, এরকম সংবিধান আমরা তো জীবনে দেখিনি, এ ধরনের ফেস করছি, সেটা রিজলভ হলো সুপ্রিম কোর্টে, এটাও রিজলভ হবে, দেখি না কি হয়। কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু অকারণে ডেকে আনলেন, যদি 4 দিন 6 দিন হতো কি হতো, কি অসুবিধা হতো, ওর রিজনটা তো বলছে না কেন 6 দিনে সম্ভব না। এবার আরেকটা জিনিস, 3 দিন করছে, যে কোনো কারণই হোক, মানে ওই 3টে জেলার একটা দিন করেছে, যে কোনো কারণই হোক, হয়তো সুব্রত মুখার্জির মনে হয়েছে যে 14টা জেলায় আমরা নিরঙ্কুশ সিপিএম যেখানে হোল্ড করছে বা আমরা যেখানে আছি, ওরা একটা জেলায় আছে, 2টো জেলায়, তাই তো মিদনাপুর আর পূর্ব মিদনাপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, দক্ষিণ 24 পরগনা 2টো আছে। ওরা ভাবছে যে 14টা আমরা মেনে নেবো, সিপিএম এর এখনো সিপিএম এর প্রতি সমর্থন নেই লোকের, সেরকম ভাবে ফেরত আসবে না, এই এলাকায় কংগ্রেস বিজেপি কেউ নেই, আমরা মেনে দেবো। কিন্তু 3টে জেলায় কিন্তু গন্ডগোল বা যে হোক ওখানে মারদাঙ্গা করে ইলেকশনটা করতে হবে, সেখানে মানে হবে না, সুইপ হবে না।
জেলা যে আইসোলেট করলো এর কি কারণ দেখালো না? কোনো কারণ নেই। এবং নর্মাল রিজন কি, যেটা রিজনেবল হলে বলতো যে ভাই এই কারণে হলো না। দক্ষিণ দিনাজপুরটা বাদ হয়ে গেল, সেখানে তৃণমূল স্ট্রং। উত্তর দিনাজপুর হচ্ছে না, মালদা হচ্ছে না, হচ্ছে না। তো আমার মনে হয় সুব্রত মুখার্জি কিন্তু মমতা ব্যানার্জিকে বিপদে ফেলে দিয়েছে, প্রোভাইডেড, আমি জানি না, যদি না মমতা ব্যানার্জির নির্দেশে এটা করে থাকেন। এটা কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে ভয়ানক জিনিস হবে ভবিষ্যতে, যে একটার পর একটা ক্রাইসিস উনি ফেস করছেন, যেটা নিজেদের ক্রিয়েট করা ক্রাইসিস। সিপিএম রবীন্দ্ররা তো চুপচাপ বসে আছে, মজা দেখছে। অরুণাবোধা, এই আলোচনায় আসবো। আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। ভগবতী প্রসাদ বাবু, আপনার কাছে শুরুতেই যাব। আমার মনে আছে যে এই বিতর্ক যখন একেবারে শুরু হচ্ছে, তখনই এবিপি আনন্দে আপনি পরিষ্কার বলেছিলেন যে পঞ্চায়েত ভোটে কমিশনকে মানতে বাধ্য রাজ্য সরকার, এবং আদালতে গেলে রাজ্য নির্বাচন কমিশনের দিকেই নিঃসন্দেহে রায় আসবে। অত্যন্ত আত্মবিশ্বাসী ভাবে প্রথম দিন আপনি বলে দিয়েছিলেন। আজকের 1 ঘন্টা আগের আপডেট হচ্ছে যে 11 পাতার একটি চিঠি পৌঁছে গেছে রাজ্য সরকারের কাছে, এবং তাতে 43-এর 2 ধারায় কমিশন একদিকে রিভিউ করতে চেয়েছে এবং তার অবস্থানের ব্যাখ্যা করেছে। একটু যদি দর্শকদের জন্য বুঝিয়ে বলেন যে এই 43-এর 2 ধারাটা ঠিক কি, এবং রাজ্য সরকার এই যে রিভিউয়ের কথা বলেছে, রাজ্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে রাজ্য নির্বাচন কমিশন, এইটা যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন। Where the Commission at any time after issue of the notification under Section 42 is of the opinion that it is not possible to hold election on the date or date so notified by the state government under the said section for reasons which it considers sufficient and justified, the Commission shall refer the matter to the state government and the state government shall, on being satisfied with the reason with the reason shown by the Commission, revoke the earlier notification on the Commission. হ্যাঁ, ভগবতী প্রসাদ বাবু, এরপরে আমার প্রশ্ন থাকবে যে এই 43-এর 2 ধারায়, 43-এর 2 ধারায় রাজ্য সরকারকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলল রাজ্য নির্বাচন কমিশন। এরপর হোয়াট নেক্সট? রাজ্য সরকার এই আর্জি খারিজ করে দিল। তারা বলল যে আমাদের যে ডেট আমরা অ্যানাউন্স করেছি তাতে আমরা অটল আছি, এবং এটাই রাজ্য সরকারের সিদ্ধান্ত, এটা পরিবর্তন হবে না। এরপর কি হতে পারে? এরপর যেটা হতে পারে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সুপারিনটেন্ডেন্ট ডিরেকশনস অ্যান্ড কন্ট্রোল মানে হচ্ছে রিজার্ভ power to act for the about purpose of for a free and fair election, fair election, which is the basic structure of the Constitution. এই ক্ষমতাটা দেওয়া আছে কমিশনকে, নট দ্য স্টেট গভর্নমেন্ট। না, এরপর রাজ্য, এটাই হচ্ছে সংবিধান, এটাই হচ্ছে আইন। হ্যাঁ ভগবতেশ বাবু, রাজ্য সরকার বলল এই 11 পাতার চিঠি পেয়ে 43-এর 2 ধারায়, যেখানে রাজ্য সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলছে কমিশন, রাজ্য সরকার জানিয়ে দিল আমাদের সিদ্ধান্ত সুচিন্তিত এবং এটা থেকে আমরা নড়ছি না। এরপরে কি? হোয়াট নেক্সট? কমিশনের দিক থেকে কি করার থাকতে পারে? আদালতে যাওয়া, আইনি পরামর্শ? সেটা কমিশন কি করবে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে ইট উইল লিড টু ক্যাওস। এবং 2 নম্বর হচ্ছে, এবং যে কোনো রাজনৈতিক দল ইট মে ব্রিং দ্য ম্যাটার টু দ্য কোর্ট। কোর্ট তখন ব্যাখ্যা করতে বাধ্য হবে, এবং হোয়েন দি পয়েন্ট ইজ অলরেডি কাভার্ড বাই সুপ্রিম কোর্টের 6 জন বিচারপতির 5 জন বিচারপতির রায় কাভার্ড, তখন মনে হয় না জুডিশিয়ারিকে অত সহজে আপনি উড়িয়ে দিতে পারবেন। ভগবতেশ বাবু, আপনি
সুপ্রিম কোর্টের অর্ডারের কথা বলছেন। আমরা যেটা সহজে দেখতে পাচ্ছি যে 4টে সুপ্রিম কোর্টের রুলিংস আছে, তার ভেতরে কিষাণ সিং তোমার ভার্সেস মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ আহমেদাবাদ অক্টোবর 2006-এর কেস, তাতে পরিষ্কার করে বলা আছে যে এই কনস্টিটিউশন বেঞ্চ ইন্টারপ্রেট করছে যে স্টেট ইলেকশন কমিশন হ্যাজ দ্য সেম পাওয়ার্স in state as the election commission has and has to function independently of the state government. State election commission was urged to go to high court or supreme court if state government didn't cooperate with it. Yes, this is the law. This is the law. How the state government can overcome this situation? ভবতোষবাবু, পরের প্রশ্ন এই যে গত সপ্তাহে যে পঞ্চায়েত মন্ত্রী 2টি তারিখ ঘোষণা করে দিলেন, নির্বাচনী বিধি কি এখানে লাগু হয়ে গেল, নাকি যেহেতু রাজ্য সরকার বলতেই পারে যে আমাদের নোটিফিকেশনের দায়িত্ব আমাদের, অধিকার আমাদের পঞ্চায়েত আইনে, তো নির্বাচনী বিধি কি লাগু হয়ে গেল? না, আমার মনে হয় না, কারণ যখন ইলেকশন কমিশনকে আন্ডার সংবিধানে পুরোপুরি ক্ষমতা দেওয়া আছে, তখন স্টেট গভর্নমেন্ট ক্যানট এক্সারসাইজ পাওয়ার ইন সাচ এ ফ্যাশন। এবং ধরে নিতে হবে পঞ্চায়েত অ্যাক্টের সেকশন 42টা has been overridden by the constitution. কেন কনস্টিটিউশন ওভাররাইড করছে তো, কেন কনস্টিটিউশন এবং লয়ের যদি কনফ্লিক্ট হয়, কনস্টিটিউশন উইল প্রিভেইল। একদম, এই হচ্ছে অবস্থা। আমার পরের প্রশ্ন যে মে জুন মাসে ধরুন এই অচল অবস্থা চলতে থাকলো, কোনো একটি পক্ষ আদালতে গেল, এরপর মে জুন মাসে তো এই যে পঞ্চায়েতের 5 বছরের যে মেয়াদ, যে টার্ম, সেটা শেষ হয়ে গেল, এরপর কি হতে পারে? বসানো এরপর কি হবে বলা মুশকিল, কিন্তু একটা কথা বলা যায় যে ইট উইল অ্যামাউন্ট টু এ ব্রেকিং ডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি উইদিন দি মিনিং অফ আর্টিকেল 356। এবং রাষ্ট্রপতি আমাদের গভর্নর মে সিক দি হেল্প অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, সেটা আরো খারাপ হবে কি? আমরা কেউ চাই না যে একটা ইলেকশনে নিয়ে ঝগড়াঝাটি নিয়ে আমাদের এখানে একটা প্রেসিডেন্ট রুল হয়ে যাক, এটা কেউ চায় না। আপনি বলছেন যে খুব দুর্ভাগ্যজনক হবে। আমি আরেকবার আপনার কাছে শুনতে চাইবো, হ্যাঁ, আপনি বলছেন যে এই সাংবিধানিক সংকট, সাংবিধানিক অচল অবস্থাতেই একটা রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে, হতে পারে। সেটা এটা আন্ডার আর্টিকেল 356 পরিষ্কারভাবে বলা আছে। আমরা 356 অফ দ্য কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে, whether we like it or not, it may be inevitable. এটা হয়তো এই পরিস্থিতি চলে আসতে পারে। এবার আমি মনে করি এখনো যদি শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে উইল বি হেডিং টু এ ক্রাইসিস। আমি বলছি যে রাজ্য সরকারের হাতে এরকম কোনো ক্ষমতা বা আইন কি আছে যে রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলো, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে পঞ্চায়েত বিভাগটাকে চালালো? এটা কি সম্ভব ফর দ্য টাইম বিং? না, একেবারে অসম্ভব, একেবারে অসম্ভব। মানে স্বল্পকালীন মেয়াদে 3 মাস 4 মাস এইভাবেও চালানো সম্ভব নয়? না, কোনো ক্ষমতা নেই। সংবিধানকে উল্টাবার ক্ষমতা রাজ্য সরকারকে দেওয়া হয়নি। তাহলে ভগবতী প্রসাদ বাবু, একদিকে আপনি যখন রাষ্ট্রপতি শাসন, হ্যাঁ, রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনার কথা বলছেন, পাশাপাশি এই যে অচল অবস্থা, এতে তো যে কেন্দ্রের ফান্ডে পঞ্চায়েত চলে, কেন্দ্র থেকে যে ফান্ডগুলো আসে সেগুলো অবধি বন্ধ হয়ে যাবে, আর্থিক অনুদান বন্ধ হয়ে যাবে, কাজের ক্ষেত্রেও একটা মারাত্মক বিপর্যয় হবে, বন্ধ হয়ে যাবে। তারপরে পিপল উইল সাফার, আলটিমেটলি পিপল উইল সাফার, জনগণ সাফার করবে। কর্ণাটকে সেখানকার রাজ্য নির্বাচন কমিশন এবং কর্ণাটক সরকারের মধ্যে এই দ্বন্দ্ব হয়েছিল, একটা অচলাবস্থারও সৃষ্টি হয়। কর্ণাটকে ঠিক কী ঘটেছিল দ্রুত আপনাদের দেখাবো। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব যেখানে লোকসভা, বিধানসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের তদারকি করা, সেখানে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব পুর ও পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করা। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার রাজ্য সরকারগুলির সঙ্গে বিবাদে জড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন, যার সাম্প্রতিক উদাহরণ এ রাজ্য। কিন্তু কয়েকদিন পেছনে গেলেই আরও একটি জ্বলন্ত প্রমাণ মিলবে দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। এ রাজ্যে মীরা পাণ্ডের মতোই কর্ণাটকে রাজ্য সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আর এক অবসরপ্রাপ্ত আইএএস।
কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনার CR চিক্কামাথ। তপশিলীদের জন্য আসন সংরক্ষণ নিয়ে বিবাদের জেরে কমিশনকে পুরো ভোট স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল কর্ণাটক সরকার, কিন্তু অনর চিক্কামাথ জানিয়ে দেন নির্দিষ্ট সময়ে ভোট করা তার সাংবিধানিক কর্তব্য। সরকারের নির্দেশ মানতে বাধ্য নন তিনি। কর্ণাটকের অনর রাজ্য নির্বাচন কমিশনারকে জব্দ করতে তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন 2 বিজেপি বিধায়ক। চিক্কামাথকে বিধানসভায় ডেকে পাঠানো হয়, কিন্তু তাতেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনার জানিয়ে দেন সংবিধান মেনেই নির্দিষ্ট সময়ে পুরো ভোট করাবেন তিনি। সেই মতো জেলা শাসকদের নির্দেশও দিয়ে দেন চিক্কামাথ। তাকে রুখতে একজোট হয়ে কর্ণাটক বিধানসভায় মিউনিসিপ্যালিটি অ্যান্ড সার্টেন আদার ল অ্যামেন্ডমেন্ট বিল 2013 পাস করানো হয়। বিলে বলা হয় নির্বাচনের দিন ঘোষণার আগে কমিশনকে বাধ্যতামূলকভাবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু রাজ্যপাল তা খারিজ করে দেয়। হাইকোর্টও কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনার চিক্কামাথের পাশেই দাঁড়ায়। এরপর পুরো ভোট স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কর্ণাটক সরকার, কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত বলে, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখে আমরা কর্ণাটকের মুখ্য সচিব এবং অন্যান্য অধস্তন আধিকারিকদের নির্দেশ দিচ্ছি পুরো ভোট পরিচালনায় সব ধরনের সহযোগিতা করার জন্য। কোনো আধিকারিক নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারেন না। শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন চিক্কামাথ। পুরো নির্বাচনের দিন ঘোষণা করেন তিনি। নির্বাচন সম্পন্নও হয় সুষ্ঠুভাবে। শোনা যাচ্ছে কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশন নাকি তার মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার কপি মীরা পান্ডেকে পাঠিয়েছেন। তাহলে কি অনর চিক্কামাথই অবিচল মীরার অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন? এবিপি আনন্দ। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় রাজ্যের এই সাংবিধানিক সংকট, সাংবিধানিক অচলাবস্থা এবং এই সংঘাত, এটা নিয়ে ঠিক কি বলছেন দেখাবো আপনাদের। এটা একটা সংবিধানের উপর আক্রমণ হচ্ছে। ইলেকশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন এন্ড কন্ট্রোল of the preparation of electoral rolls for and the conduct of all elections to the panchayat shall be vested in a state election commission consisting of a state election commissioner to be appointed by the governor. In this case, he need not be advised by the cabinet at all, according to me. এই সংবিধানে যা যা প্রভিশন আছে, যা যা ব্যবস্থা আছে, সেইটাকে মেনে নিয়ে মান্যতা দিয়ে আইন করতে পারে স্টেট ইলেকশন, স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট লেজিসলেচার। কিন্তু সে আইনে এমন কিছু করতে পারে না যে সংবিধানের যে মূল ধারা তার বিপরীত। সুতরাং যে ওই খালি একটা যে নোটিফিকেশন ইস্যু করবার আছে, সেটা বলেছে ইন কনসালটেশন উইথ। আমার মতে যেমন জজেদের বিষয়ে কনসালটেশন মানে কনকারেন্স, নির্বাচন কমিশনের ব্যাপারেও কনসালটেশন মাস্ট বিন কনকারেন্স। নিশ্চয়ই নির্বাচন কমিশনে তাদের কাজে হস্তক্ষেপ করলে মনে করেন যে আমাদের সাংবিধানিক দায়িত্বে হস্তক্ষেপ করা হচ্ছে, আমার মতে তারা নিশ্চয়ই বিচারের জন্য যেতে পারে। আপনারা দেখলেন সংবিধানের ওপর আক্রমণ, এমনটা বলছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি, তার কাছে যাব। ভগবতী প্রসাদ, আপনার কাছে স্পেসিফিক আমার দুটো প্রশ্ন থাকবে। এক, নির্বাচন কমিশনের যে মূল আপত্তি সেটা হচ্ছে যে এই দুদিনে নির্বাচনে একদিনে 14টি জেলায় ভোট করা হবে, একদিনে 3টি জেলায়। এই যুক্তিটা আপনার কাছে ঠিক কিরকম লাগছে? এটা অযৌক্তিক, অযৌক্তিক, কেন কোনো লজিক নেই এর পেছনে। একটু ব্যাখ্যা করবেন? কারণ হচ্ছে যে 3টে জেলায় একদিনে হবে আর বাকি সারা রাজ্যে আর একদিনে হবে, এটার মধ্যে কোনো লজিক নেই। জিওগ্রাফিক্যাল বলুন বা পপুলেশন বেসিস বলুন, এটা কিছু কোনো মানে স্বচ্ছতার মধ্যে কোনো স্বচ্ছতা নেই।
পাশাপাশি আরেকটা আর্গুমেন্ট আপনার কাছে রাখি, যেখানে রাজ্য নির্বাচন কমিশন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স চাইছে, রাজ্য সরকার বলছে যে সেই অর্থ সংস্থান নেই এবং পাশের অন্যান্য রাজ্য থেকে পুলিশ আনা হবে। এই যদি দুপক্ষের যুক্তি আপনার সামনে রাখি, আপনার রায় কোন দিকে থাকে? কিন্তু না, এই সেখানে আমার রায় কিছু না, আমার রায় হচ্ছে সংবিধান বলেছে যা রাজ্য স্টেট কমিশন যা চাইবে রাজ্য সরকার তাই দিতে হবে। এখানে কোনো রিজার্ভেশন নেই, আমি দিতে পারছি না, দেব না। ভগবতী প্রসাদ বাবু, এটা গপ্প করা যাবে না। এই যে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন অ্যাক্ট 2003, এখানের এই যে সেকশন 42 আর 43, আপনি যদি আরেকবার ব্যাখ্যা করেন। আগের দিন আপনি বলছিলেন যে আল্ট্রাভ্যারিজ হয়ে যাবে, তার কারণ সরাসরি সংবিধানের যে আর্টিকেল 243 তার সঙ্গে একেবারে সংঘাতপূর্ণ এবং সেক্ষেত্রে রাজ্যের এই আইন প্রণিধানযোগ্য হবে না, খারিজ হয়ে যাবে। একটু যদি দর্শকদের জন্য ব্যাখ্যা করেন। এটা বুঝে বলতে হবে, কারণ আমাদের সংবিধানে যে ধারা দেওয়া আছে 353, এই যে এটা ওই যে ধারাটা, সে ধারা অনুযায়ী ইলেকশন কমিশনকে একটা পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আরও বড় সুপ্রিম কোর্ট বলতে রিজার্ভার অফ পাওয়ার টু অ্যাক্ট for the purpose of a free and fair election which is the basic structure of the constitution. যখন সংবিধান স্টেট ইলেকশন কমিশনকে একটা সার্বভৌম ক্ষমতা দেওয়া আছে, তখন সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়ার কারোর কোনো অধিকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের, নট স্টেট গভর্নমেন্ট। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ফিরবো, রবীন্দ্রের কাছে আসবো, কিন্তু তার আগে দেখব যে এই যে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত, এ তো একদিনের নয়, ধারাবাহিক প্রক্রিয়ার মতো দিনের পর দিন সংঘাতের এক একটা অধ্যায়, এক একটা পর্ব আমাদের সামনে এসেছে। দ্রুত এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে আসেন তাদের দেখাবো যে ঠিক কিভাবে এই সংঘাতের প্রক্রিয়াগুলো পর সামনে এলো। সম্মুখ সমর একতরফাভাবে পঞ্চায়েত ভোটে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। নিজেদের অবস্থানে অনড় রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নিয়ে রাজ্য কমিশনের এই সংঘাত চলছে বেশ কয়েকদিন ধরে। যত দিন এগোচ্ছে পারদ ততই চড়ছে। রাজ্য সরকারের প্রথম ইচ্ছে ছিল ফেব্রুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন করা, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয় এটা করা সম্ভব নয়। যুক্তি হিসেবে তারা দেখায় সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে 21শে জানুয়ারি, তারপর কমিশনে আরও সময় লাগবে আসন পুনর্বিন্যাসের জন্য। এরই সঙ্গে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। রাজ্য সরকার সুপারিশ করে রাজ্য পুলিশকে দিয়ে এক দফায় পঞ্চায়েত ভোট হোক। রাজ্যের প্রস্তাব খারিজ করে দেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। কমিশনের পাল্টা প্রস্তাব কেন্দ্রীয় বাহিনী দিয়ে 3 দফায় ভোট। তারা জানিয়ে দেয় রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ করাতে গেলে 3 দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই তা করাতে হবে। মমতার প্রস্তাব ভিন রাজ্যের পুলিশকে দিয়ে 2 দফায় ভোট। একদিনে 14টি জেলায় ভোট। মালদা, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের মতো কংগ্রেস প্রভাবিত জেলায় একসঙ্গে দ্বিতীয় দফায় ভোট। রাজ্য সরকারের এই প্রস্তাবও খারিজ করে দেয় কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে 3 দফায় ভোট করাতে চেয়ে তারা তাদের অবস্থানে অনড় থাকে। সূত্রের খবর, কমিশনের মত, রাজ্যের প্রস্তাব অনুযায়ী জেলা বিন্যাসে ভারসাম্য নেই। রাজনৈতিক ক্ষমতার বিন্যাস বিচার করে ভোট করানো যায় না। এরপরই নিজেদের অবস্থানে অবিচল থেকে রাজ্য সরকার একতরফাভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেয়। 2013 সালে পঞ্চায়েত সাধারণ নির্বাচন 2 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় 26/4/2013 তারিখে, দ্বিতীয় দফায় 30/4/2013 তারিখে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ভোট নয় এর ব্যাখ্যাও দেন পঞ্চায়েত মন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী তো এক তো হলো দেয় না, 2 হলো যে পরিমাণ বলেছেন সেটা করলে আমাদের প্রায় 400 কোটি টাকা খরচ হবে। এর আগের বারেও তারা চেয়েছিল 4 কোম্পানি, কিন্তু 1 কোম্পানিও পায়নি। সুতরাং দফা দিলে গ্যারান্টি হয় না। ল অ্যান্ড অর্ডারের প্রশ্নটা স্টেট গভর্নমেন্টের প্রায়োরিটি দেওয়া উচিত। এখন যে ল অ্যান্ড অর্ডারের পশ্চিমবঙ্গের সিচুয়েশন, সেটা খুবই সুন্দর। কমিশনের নির্দেশ মানতে যে রাজ্য সরকার বাধ্য নয় তা বোঝানোর চেষ্টা করেন মুকুল রায়। Consultation means consultation. Consultation does not mean direction, consensus or concurrence.
পঞ্চায়েতের ভোট নিয়ে রাজ্য সরকার ও কমিশনের মধ্যে এই সংঘাতের আবহে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, কার এখতিয়ার কতটা। নিজেদের অবস্থানের সপক্ষে রাজ্যের যুক্তি, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আইনি অধিকার রাজ্যের হাতেই রয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে কখনো পঞ্চায়েত ভোট হয়নি। কমিশনের পাল্টা বক্তব্য, ভোট পরিচালনার সাংবিধানিক অধিকার তাদেরই, তাই তাদের মতকেই গুরুত্ব দিতে হবে। কমিশন সূত্রের খবর, 2010-এর পুরো ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। দেখে নেওয়া যাক এই এখতিয়ারের প্রশ্নে সুপ্রিম কোর্ট কি বলছে। পঞ্চায়েত ও পুর নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের মর্যাদা জাতীয় নির্বাচন কমিশনের মতোই। সংবিধানের 324 ধারায় জাতীয় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে, 243K ও 243ZA1 ধারায় পুরো ভোট পরিচালনা, ভোটার তালিকা তৈরি ও ভোটের প্রস্তুতির ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য সরকারের আওতার সম্পূর্ণ বাইরে থেকে কাজ করবে। 243K(3) ধারাতেও রাজ্য নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনের ওপরে ন্যস্ত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মী সরবরাহ করতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সব ধরনের সাহায্য করতে রাজ্য সরকার বাধ্য। অবাধ ও মুক্ত নির্বাচন করার ক্ষেত্রে যা যা প্রয়োজন তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতকে গুরুত্ব দিতে হবে। এবিপি আনন্দ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য নির্বাচন কমিশনের এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কি বক্তব্য, কি অবস্থান, তা আগামীকাল জানানো হবে। রবীন দেবের কাছে আসবো। রবীন্দা, ধরা যাক দুটো পসিবিলিটি, একটা রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের আজকে 11 পাতার চিঠিতে 43-2 ধারা রিভিউয়ের আবেদন মেনে নিল এবং তাদের অবস্থান অপেক্ষাকৃত থেকে সরে এলো, নরম করলো, তাহলে আপনাদের পার্টির অবস্থান কি হবে? এবং 2, যে রাজ্য সরকার জানিয়ে দিল যে অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত রাজ্য সরকারের, এটা ঘোষিত অবস্থান এবং দৃঢ় অবস্থান, এখান থেকে তারা সরছে না, সেক্ষেত্রে আপনাদের রাজনৈতিক অবস্থান কি হবে? দুটো ক্ষেত্রেই বলবেন। আমরা প্রথম থেকেই বলছি যে সংবিধানের যে নির্দেশ আছে এবং আমাদের যে রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন যে আইন আছে সেই মোতাবেক নির্বাচন হবে। এবং সেই আপনি একটু আগে দেখালেন যে 3টে পদক্ষেপ নেওয়া হয়েছিল 3 পর্যায়ে, 3টেই হচ্ছে ফল্টি, তার মধ্যে ত্রুটিপূর্ণ পদক্ষেপ ছিল। এবং গত 22 তারিখে আইনমন্ত্রীকে পাশে নিয়ে, এখানে আইনবিদ আছেন, প্রাক্তন IAS অফিসার আছেন, আমার জানা নেই 1978 সাল থেকে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, আর 92 এর 73তম সংশোধনের পর থেকে 93 সাল থেকে নির্বাচন হচ্ছে। যে পঞ্চায়েত মন্ত্রী আইনমন্ত্রীকে পাশে নিয়ে এরকম পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করছেন রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে, এই চিত্র আমার মনে পড়ছে। স্বাভাবিকভাবেই এই যে 3টে পর্যায়ে দেখেছেন, কারণ প্রথম আরও একটা পর্যায়ে আপনি বাদ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শারদ উৎসবের পরেই পঞ্চায়েত নির্বাচন হবে, এবং তার জন্য সেপ্টেম্বর মাসের 25 তারিখে অল পার্টি মিটিং হলো ভোটার তালিকা সংশোধনের। সেখানে তৃণমূল অ্যাবসেন্ট থাকলেন। 28 তারিখে তদানীন্তন চিফ সেক্রেটারি সমর ঘোষকে দিয়ে চিফ ইলেকশন কমিশনের কাছে চিঠি লেখালেন যে ভোটার তালিকা সংশোধনের কাজ বন্ধ রাখা হোক। আমরা এবং সমস্ত বিরোধী দল তারা ইসিআইয়ের কাছে যাওয়ার পর এবং শেষ পর্যন্ত আমরা ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করলাম। এই প্রতি পদে বাধা দিয়েছিলেন, এমনকি পুজোর দিন, ঈদের দিন, মহালয়ার দিন এগুলি বিবেচনা না করে পরবর্তীকালে ভোটার তালিকা সংশোধনের নোটিফিকেশন জারি করেছিল। আমাদের আবেদনে সাড়া দিয়ে ইসিআই প্রথম, খেয়াল রাখবেন, নোটিট, এই বিশেষ করে রাজ্য সরকার, মাননীয় মন্ত্রী আর মুখ্যমন্ত্রী তারা যদি শুনেন দয়া করে, যে ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম ইসিআই গেজেট নোটিফিকেশন করেন, তাতে বলেন যে বামপন্থী দলগুলি যে যুক্তিপূর্ণ আবেদন করেছেন সেই আবেদনে সাড়া দিয়ে আমরা এই নির্দেশিকা পরিবর্তন করছি। গেজেট নোটিফিকেশন দিয়েছে আমাদের যুক্তিপূর্ণ দাবিতে সাড়া দিয়ে। ভারতবর্ষে এর আগে এমন ঘটনা ঘটেনি ইসিআইয়ের ক্ষেত্রে। ছাব্বিশ লক্ষ নতুন ভোটারের নাম বাদ দিতে চেয়েছিলেন। এখন 6 কোটি ভোটার,
এই যে কথা এখানে উল্লেখিত হলো, 5ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 287টা কনস্টিটিউয়েন্সিতে, 21শে জানুয়ারিতে হয়েছে 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, 294টা কনস্টিটিউয়েন্সির ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়েছে 21শে জানুয়ারি। মজারা কি, ভোটার তালিকা ভোট করতে হলে, পঞ্চায়েত নির্বাচন করতে হলে যে নিয়মকানুনগুলি রয়েছে, সংবিধান, আমাদের পঞ্চায়েত আইন, পঞ্চায়েত নির্বাচন আইন, এগুলি সম্পর্কে যদি সরকার ওয়াকিবল না থাকে, একজনের কথা যেটা অরুণাভ ঘোষ মাঝে মাঝে বলেন, একজনের নির্দেশেই তার শুধু উদ্দেশ্য বা তার ইচ্ছা পূরণ করার লক্ষ্যে যদি কাজ করেন, তাতে কত বিপদ ডেকে আনে। অরুণাভ ঘোষ একটা কথা উল্লেখ করেছেন, আমি জানি না সুব্রতবাবু রাতে না অরুণাভ ঘোষকে ফোনে কি বলবেন, আমি জানি না, কিন্তু না না আমি কিন্তু আমি সেটা বলছি, আমি সেটা বলছি, আমার বক্তব্য হচ্ছে যে এটা সাধারণ ব্যাপার না, এটা হালকা করে নেবেন না, আপনার গুরুত্বপূর্ণ হয়ে বলছি যে সেই জায়গা থেকে এই পদ্ধতিগুলি, তার সাথে ভোটার তালিকা সংশোধন, তারপরে এই ভোটার তালিকা অ্যাডপ্ট করবেন হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। বেশ, কিন্তু আমি এই কথাটা বললাম, যুক্ত করলাম, আমি আবার আমার প্রশ্নে বলতে চাইছি, এবার আপনাদের এই 3টে পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার তারা সংবিধানে যে অধিকার তাদের দেওয়া আছে, তাদের যে দায়িত্ব দেওয়া আছে, যাদের কর্তব্য পালনের কথা নির্দেশ দেওয়া আছে, সেগুলি করেননি। না করে শুধু খালি বলেছেন, একবার ওই একটু আগে মাননীয় প্রাক্তন রেলমন্ত্রী তিনি বললেন, তিনি বলছেন ইংরেজি বলছেন বলে, না না সহজ কথায় বলো না, দুদিন হলে তোমরা কি করবে? 2-3 দিনের ব্যাপার না, দুদিন হলে কি করবে? 2 দিন 1 দিন কথা না, কথা হচ্ছে নির্বাচন করার জন্য, তার জন্য প্রস্তুতি যা সংবিধানে যা আছে, আইনে আছে, তাই করতে হবে। না, রাজ্য বিজেপি যেমন ঘোষণা করে দিয়েছে যে তারা আদালতে যাবে, তারা আদালতে যাক, রাজ্য বিজেপির কাজ করুন। আমি সুব্রতদার সঙ্গে থাকবে না আগে সহজ বলো, রাজ্য বিজেপির কাজ করবে, কিন্তু আমরা বামপন্থী দলগুলি আমরা পরিষ্কার বলেছি যে আমাদের এই সংবিধানে যে প্রদত্ত যে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুসারে কাজ করতে হবে, নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের জন্য যে নিয়ম নির্দেশিকা, দেখুন কত বড় দায়িত্বজ্ঞানহীন ভূমিকা মাননীয় প্রাক্তন বিচারপতি বললেন, কিভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। ভোটার তালিকা সহজ বলো না, দুদিন হলে কি করবে তোমার দল, বলো না। না ওরকম একটু হালকাভাবে নেবেন না, কারণ 15ই মার্চ আপনার কাছে আমরা শিখবো, আইনজীবী আপনি, 15ই মার্চ ভোটার তালিকা গৃহীত হয়েছে বললেন, এখন পর্যন্ত আপনি জেলায় খবর নিন, এই শ্রমিক বাচ্চা আছে, তার বিজেপির নেটওয়ার্ক আছে, জিজ্ঞাসা করুন, এখন পর্যন্ত ভোটার তালিকা হয়নি। তারপরে হচ্ছে কর্মকর্তা রিজার্ভেশনের কাজ সম্পন্ন হবে, সেটা করেছে 15 তারিখে, এখন পর্যন্ত গেছে, পৌঁছয়নি, এগুলি পৌঁছয়নি। না পৌঁছানোর পরিণতিতে স্বাভাবিকভাবে ইলেকশন হবে কি নিয়ে। তারপরে এবার নতুনগুলি দেখুন, এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এগুলি নিয়ে মাননীয় মন্ত্রী, তাকে আমরা ধন্যবাদ জানাবো, গত 7 তারিখে তার কাছে ডেপুটেশন দিয়েছি, মাননীয় উপেন বিশ্বাস তিনি নিজে উদ্যোগ নিয়ে প্রথম একটা নোটিফিকেশন জারি করে দিয়েছিল, স্টেট ইলেকশন কমিশন চিঠি লিখেছিল যে ব্যবস্থা নিন, তারপরে নোটিফিকেশন জারি করে দিল, তিনি জানতেনই না। আমরা যখন তার কাছে গেলাম, তিনি বলেন আমাকে না জানি নোটিফিকেশন জারি করে দিয়েছে, না এসব সার্টিফিকেট দেওয়া যাবে না। তাহলে তারা এবার ব্যাকওয়ার্ড ক্লাসের তো এবার ফার্স্ট, তারা তাদের জন্য রিজার্ভেশন, তাদের সার্টিফিকেট না থাকলে, এখানে আছে মিস্টার জানা, তিনি জানেন, তারা কি করে কন্টেস্ট করবেন। এইসব পদ্ধতি না নিয়ে, এগুলি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, এইসব শুধু খালি বাইরে বক্তৃতা হচ্ছে। আর ওই মুকুল রায় বলছেন তিনি আমাদের নাকি সুবিধা করার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন করে। সেজন্য আমরা চাই নিয়ম অনুসারে, আইন অনুসারে নির্বাচন, এই রাজ্যে যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে, এবং তার জন্য যা 58,811টা আসনে ভোট হবে। মানে রাজ্য নির্বাচন কমিশনের দুদিনেরটা উত্তরে দিল রবীন্দ্র, রাজ্য নির্বাচন কমিশনের পাশে আপনারা আছেন, এই এখনো আমরা নির্বাচন কমিশন, আমরা আইনের পাশে আছি। নির্বাচন কমিশন যদি তা থেকে বিচ্যুত হয়, তাদের বিরুদ্ধে যাব। না না, দুদিন হলে কি করবে? ইয়েস নো বলো না। মানে 4 দিন, 1 দিন প্রশ্ন না। রবীন্দ্র, আমি অপারেটিভ পার্টি আছি, যে রাজ্য নির্বাচন কমিশন তাদের অবস্থান নরম করলো, সরে এলো, সেক্ষেত্রে আপনারা আদালতে যাবেন কমিশনের বিরুদ্ধে। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের মত মেনে নিল। 22 তারিখ
আজকে 25 তারিখ, 3 দিন তো কেটে গেল। আমরা 22 তারিখেই যখন মাননীয় সুব্রত মুখার্জি চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ঘোষণা করলেন, তখন আমাদের প্রতিক্রিয়া জানালো। আমরা কি বলেছি এই প্রশ্নে? নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন তাদের মন্তব্য, তখন আপনারা বলেছিলেন অর্ধেক চিত্রনাট্য, পূর্ণাঙ্গ পাইনি এখনো, মন্তব্য পেশ করুক, তারপর আমরা আমাদের কথা জানাবো। আজকে একটা চিঠি দিয়েছেন 11 পাতা, চিঠির মধ্যে আপনি 43-এর 2 ধারা সম্পর্কে আমরা আগের দিনই বলেছি, এগুলি আগেই আমরা বলে নিয়েছি। আজকে যে ধারা নিয়ে ব্যাখ্যা হচ্ছে মাননীয় প্রাক্তন বিচারপতি আবার আপনারা ব্যাখ্যা করছেন, এগুলি আমরা সেই জন্যই তো মিলে যাচ্ছে বলেই হয়তো মুকুল রায় বলছেন যে আপনার সঙ্গে কি বাইরে সচিবের দেখা হচ্ছে। মিলে যাওয়ার কথা না, এখানে তো উদয়বাবু একটা হাতে কাগজ নিয়ে বসে আছেন, বা অরুণাবাবু কাগজ নিচ্ছেন, বা আমি জানি সুমন বন্দ্যোপাধ্যায় জানেন যে সংবিধানে কি লেখা আছে। আর এখানে আমরা 2 দিন 4 দিনের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার মানচিত্রে, এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মানচিত্রে এখানে যে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পঞ্চায়েতের অধিকার, এই যে ত্রিস্তর পঞ্চায়েতের 3য় স্তরের যে সরকার, এই গঠনের অধিকার আদায় করা হয়েছে, সেই অধিকার হবে কি হবে না, এটা রক্ষা হবে কিনা, রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন, এই বিষয়ে কি বলেছেন দেখাবো। রাজ্য নির্বাচন কমিশন যেটা পাঠিয়েছেন সেটা তাদের আইনসম্মত সাংবিধানিক অধিকার বলেই পাঠিয়েছেন, কোনো জেদাজেদির মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সুষ্ঠুভাবে দ্রুত মীমাংসা করে ফেলা উচিত, এটা রাজ্য সরকারের দায়িত্ব, বলটা আমাদের কোর্টে এখন। শ্রমিক ভট্টাচার্যের কাছে যাব। শ্রমিক, প্রথম দিনেই রাজ্য বিজেপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে এইটা নিয়ে আদালত অবধি তারা যাবে। রাহুল সিনহা আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। এই মুহূর্তে এই বিতর্ক নিয়ে তোমার রাজনৈতিক অবস্থান কিরকম? আমার রাজনৈতিক অবস্থান তো আমার দলের বাইরে নয়। একটা কথা শুনেছিলাম আমাকে, তাহাদের কথা। এখন বর্তমান রাজ্য সরকার এবং তাহাদের কথাটা কীরকম হবে তার উপরই সামগ্রিক পরিস্থিতিটা নির্ভর করছে। আমরা সংঘর্ষ নয়, আমরা সমন্বয় চাই। আমরা রাজ্যে অবাধ, শান্তিপূর্ণ, বিনা রক্তক্ষয়ে একটা নির্বাচন পরিচালনা হচ্ছে, এটা দেখতে চাই। নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। কেন মনে হচ্ছে যে রাজ্য সরকারের অবস্থানে সেটা রাজ্য সরকার করতে পারবে? আমি শেষ করতে দিই। এটা মনে হওয়ার অনেক যুক্তিযুক্ত কারণ আছে। প্রথম কথা, দীর্ঘদিন পরে, হয়তো আমার বক্তব্যের প্রথম অংশ শুনে একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু দীর্ঘদিন পরে আমি আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে হাসি দেখেছি আজকে। অনেকে বলতেন জ্যোতিবাবুর হাসির ছবি কেউ দেখেছেন? সেটাও দেখা যেত না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় চিরকাল হাসি খুশি ছিলেন। ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়কে যখনই দেখেছি ক্যামেরার সামনে সাংবাদিক সম্মেলনে, তিনি উত্তেজিত, নেত্র বিস্ফারিত, কারণ তিনি বিরক্ত। তিনি জানেন যে তার মস্তিষ্ক যা বলছে হৃদয় তাকে সম্মতি দিচ্ছে না। মন এবং মুখের মধ্যে একটা পার্থক্য থাকছে জমি নীতির প্রশ্ন নিয়ে, এটা আমি বলতেই পারি। আজকে দেখলাম পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি পার্থ চট্টোপাধ্যায়ের মনের খবর রাখছে, মনের হদিশ রাখছে, দেখে ভালো লাগছে। না, সেটা স্বাভাবিক ব্যাপার। আমাদের তো রাজনৈতিক কোনো বৈরিতা নেই, সংঘর্ষ নেই কারোর সঙ্গে, সেটা। আর বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না, পলিটিক্যাল আনটাচেবিলিটির রাস্তায় আমরা থাকি না। কিন্তু সেখানে আজকে পার্থদার যে মুখে হাসি দেখলাম, দেখে তিনি বললেন যে বিরোধীরা তো বলছেই বিরোধীরা আগেই হেরে গেছে। মানে অনেক দিন পরে আমি পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে আমার যেন প্রয়াত কমরেড অনিল বিশ্বাসের ছায়া দেখতে পেলাম। ঠিক 2003 যখন নির্বাচন হতো, 1998 পঞ্চায়েত নির্বাচন যখন হতো, বহু আসন যখন খালি থাকতো, বহু জায়গায় নির্বাচন করতে গেলে তাদের বাড়ির লোকজনকে পাড়ার ক্লাব ঘরে আটকে রাখা হতো, বাহিনী ঢুকতো, বহু বিরোধীদের যা যা বক্তব্য ছিল, আমি সেই 34 বছরের গল্প নতুন করে তুলতে চাই না, এবং তোলাটা আজকের দিনে প্রাসঙ্গিকও নয়। এই যেগুলো দেখতাম তখন ওরা বলতেন যে বিরোধী রাজনৈতিক দলরা তারা তৃণমূল স্তর থেকে তাদের জনসম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে, তাই এটা পরাজিতের আর্তনাদ ছাড়া অন্য কিছু নয়। আজকে এই যত আমরা শুনছি 73-74 নম্বর সংবিধান সংশোধন, আমার মাস্টারমশাই এখানে বসে আছেন উদয়ন, এরপরে উদয়ন বলবে, এই যে এত সংবিধান 42 নম্বর ধারা, 43 নম্বর, কত কিছু ক্লজ, সাব ক্লজ, কে জেড পর্যন্ত আমরা পৌঁছে গেছি। ভগবতী প্রসাদ বাবু তিনি বক্তব্য রেখেছেন, অরুণাভ ঘোষ বলেছেন। আর নির্বাচন তো কী করে হয় ওটা তো রবীন্দ্রার ঝোলার মধ্যেই আছে। রবীন্দ্রার যে ব্যাগ আছে ওটার মধ্যে কি করে করতে হবে নির্বাচন আগে কীভাবে হয়েছে, ওরও হিসেবে ওখানে আছে, এখন কীভাবে হবে ওই রবীন্দ্রার কাছে আছে, ওটা নিয়ে কোনো চিন্তা করবার বিষয় নেই। কিন্তু আমার একটাই এখানে বক্তব্য, আমি পরে আবার একটু বলতে চাই। এই সামগ্রিক প্রক্রিয়া দেখে আমরা যেটা বলেছি যে এখানে একটা পরিবেশ যা দাঁড়িয়েছে,
আমরা একটা সর্বদলীয় বৈঠক চাই। সেখানে যদি নির্বাচন কমিশনের প্রতিনিধি উপস্থিত থাকেন অত্যন্ত ভালো, রাজ্য সরকার সেখানে উপস্থিত থাকুন, সর্বদলীয় বৈঠক নিয়ে আমরা তো সমন্বয় চাইছি, তো আমরা ক্ষমতা বিকেন্দ্রীকরণ চাইছি। আমরা বলছি যে ক্ষমতা শুধু লালবাড়িতে আটকে থাকবে না, ত্রিস্তর ব্যবস্থার মধ্যে দিয়ে রাজনৈতিক অবস্থায় ঝাড়খণ্ডে সেটা চাওনি বলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। একটা কথা মনে রাখবেন, আগে মনে রাখবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর নাম সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং মেসি, একদম রোনাল্ডোর শক্তি, মেসি স্কিল। এখন খালি পঞ্চায়েত দপ্তর হাতে নেবার পরে দেখতে পেয়েছেন সমস্ত প্যারামিটার ঊর্ধ্বমুখী, চারিদিকে প্রশংসা, জয়রাম রমেশের চিঠি, ওয়াশিংটন থেকে আমন্ত্রণ। ঠিক পঞ্চায়েত নির্বাচনের পরে সুব্রত মুখার্জি ওয়াশিংটনে আর রবীন্দ্র ওয়েলিংটনে, এটা কিন্তু একদম স্থির হয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে যে ভবিষ্যতে কী হবে। আমরা এখনও বলছি যে রাজ্য সরকার যে পদ্ধতিতে দিন ঘোষণা করেছে, যে পদ্ধতিতে জেলা বিন্যাস করেছে, সেটা সম্পূর্ণভাবে একটা দূরভিসন্ধিমূলক এবং একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে এটা করেছে। এটা কাঙ্ক্ষিত নয়, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় যে ওই 3টে জেলার আজকে আমরা যদি সবচেয়ে ট্রাবলপ্রবণ এরিয়াগুলো দেখি, যেখানে বিস্তীর্ণ অঞ্চলে বহু জায়গায় বিরোধীরা দীর্ঘদিন প্রার্থী দিতে পারেনি, উপনির্বাচনের জন্য কি না সেটা তো আছেই। আমরা মনে করেছি রাজ্য সরকারের কাছে যা ফোর্স আছে, একদিনে নির্বাচন করলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং প্রশাসনের যে অবস্থা, তাতে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করা যাবে না। মানুষ নির্ভয়ে তাদের ফ্র্যাঞ্চাইজে অ্যাপ্লাই করতে পারবে না। এবং সেখানে আরও একটা দিক আছে, এটাও কি বলা যায় যে 2 দফায় 3 দফায় নির্বাচন করতে প্রশ্ন উঠছে, তাহলে কি একদম নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়ে যাবে, মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারবে? এটার তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তাহলেও একটা আশা থাকে। আমরা তো 5 দফায় প্রথমে ভোট চেয়েছিলাম, যে 5 দফায় আমরা প্রথমে ভোট চেয়েছিলাম এবং আমরা আমরা দেখা করেছি নির্বাচন কমিশনের কাছে। কিন্তু এখন আমরা যেটা বলছি যে এখানে সম্পূর্ণভাবে একটা সাংবিধানিক সংকটের মধ্যে পৌঁছে গেছে। এটা তো খুব সহজ একটা রাজনীতির একটা অত্যন্ত একটা ন্যূনতম ছোট্ট কর্মী বা একটা ছাত্র হিসেবে এটা বুঝতে পারে যে যদি কোনো আইন, রাজ্যের কোনো আইন বা আইনসভা পার্লামেন্টে পাশ করা কোনো আইনের সঙ্গে যদি ভারতবর্ষের সংবিধান, সেখানে তাদের মধ্যে সংঘাত তৈরি হয় এবং সেখানে তার যে কাস্টোডিয়ান সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের ব্যাখ্যাটাই সেখানে চূড়ান্ত হবে এবং শেষ কথা হবে। এবং এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মামলায় বিস্তারিত ব্যাখ্যা আছে, ফলে এটা তো সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করছে ভারতবর্ষের সংবিধানকে। তো এটা কাঙ্ক্ষিত নয়। আমরা এখানে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই এবং এখানে নির্বাচনটা আমরা আগেও বলেছিলাম, যখন সিপিআইএম এখানে প্রতীক নিয়ে, তখন আমাদের শক্তি ছোট ছিল, বহু রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিল, অনেক সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী বিরোধিতা করেছিলেন, যখন এখানে সিম্বলে একদম পার্টির প্রতীক নিয়ে ভোট, যেটা সিপিআইএম এর তাদের অন্যতম একটা বক্তব্য ছিল, বিভিন্ন রাজ্যে তারা দলীয় গণতন্ত্র অনেকে চেয়েছে। দেখুন রাজনৈতিক লক্ষ্যটা ছিল যারা নির্বাচন চায়নি তারা দলহীন। না, আপনি একটা রবীন্দ্র বলতে পারেন, একটা সংগঠন শেষ হয়ে যেতে পারে কিন্তু মতাদর্শ মরে যায়, আদর্শবাদ বেঁচে থাকে, সেটা বেঁচে থাকে। আদর্শ আছে নাকি কার? প্রফুল্ল সেনের আদর্শ নিয়ে আছে না, সেটা কার আছে সেটা আমার জানা নেই। আপনার আদর্শ আপনার কাছে আছে, যদি কেউ কোনো প্রফুল্ল সেনের অনুগামী থাকেন, প্রকৃত গান্ধীবাদী থাকেন, তিনি তার মধ্যে আছেন, ছোট হলেও আছেন। সবাই তো জামা পরিবর্তন করে না, সবাই তো জামা পরিবর্তন করে না। এখানেই দাঁড়িয়ে বুঝতে হবে, আমরা যেটা মনে করেছি যে আমাদের কাছে আমরা প্রস্তুতি নিয়েছি, যদিও আমি মনে করি না কথায় যে সব সময় কোর্ট বা সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন দরকার, কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। আমার দল সিদ্ধান্ত নিয়েছে আমরা আইনের পথে যাব, আজকে 3 দফায় ভোট না হলো। একেবারে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তারপরে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আরও নানা দৃষ্টিভঙ্গি, নানা দৃষ্টিকোণ, নানা ব্যাখ্যা, নানা বিশ্লেষণ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরে আসছি। এই সংঘাতের ভবিষ্যৎ কি? অচলাবস্থা, সাংবিধানিক সংকট, ভবিষ্যৎ কি? সেই নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। রাজ্য সরকার বনাম রাজ্য নির্বাচন কমিশন, এই সংঘাতে কোন দিকে পাল্লা ভারী? যুক্তির পাল্লা, আইনের পাল্লা, জনসমর্থনের পাল্লা? দেখাবো আপনাদের।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের নজিরবিহীন সংঘাত। রাজ্য সরকার পঞ্চায়েত ভোটের একতরফা দিন ঘোষণার পর এবার পাল্টা হিসেবে রাজ্যকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলল কমিশন। এবার রাজ্য সরকার কি করবে? সংঘাতের শেষ পরিণতি কি হবে? রাজ্য সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি না হলে কি করবে কমিশন? ওয়াকিবহাল মহলের মতে রাজ্য সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে সংবিধানের 243-কে 3 নম্বর ধারা মেনে রাজ্যপালের দ্বারস্থ হতে পারে কমিশন। সমস্যা না মিটলে আদালতেও যেতে পারে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের সরাসরি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওয়াকিবহাল মহলের মতে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যপালের দ্বারস্থ হলে সরকারের প্রতিনিধিদের ডেকে রাজ্যপাল সমাধানের পথ খোঁজার চেষ্টা করতে পারেন। সাংবিধানিক ক্ষমতা বলে রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে বলতে পারেন ক দফায় এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থায় পঞ্চায়েত ভোট করতে হবে। রাজ্যপাল এমন নির্দেশ দিলে তার বিরুদ্ধে আদালতে যেতে পারবে না রাজ্য সরকার, কারণ সংবিধানে এমন সংস্থান নেই। এবিপি আনন্দ। এবার কি হবে, কি হতে পারে? এই প্রতিপক্ষ অনুষ্ঠানে কিছুক্ষণ আগে অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় আরেকটা সম্ভাবনার কথা বলেছেন, সেটা রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। কি তার ব্যাখ্যা, কি বললেন ভগবতী প্রসাদ বাবু, দেখাবো। এরপর কি হবে বলা মুশকিল, কিন্তু একটা কথা বলা যায় যে ইট উইল অ্যামাউন্ট টু এ ব্রেকিং ডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি উইদিন দি মিনিং অফ আর্টিকেল 356 এবং রাষ্ট্রপতি মে সেক, আমাদের গভর্নর মে সেক দি হেল্প অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, সেটা আরো খারাপ হবে কি আমরা কেউ চাই না যে একটা ইলেকশনের নিয়ে ঝগড়াঝাটি নিয়ে আমাদের এখানে একটা প্রেসিডেন্ট রুল হয়ে যাক, এটা কেউ চায় না। দেবপ্রসাদ জানার কাছে আসবো। মিস্টার জানা, হোয়াট নেক্সট? সবার মনে, গোটা রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন যে এর পর কি? দেখুন, নির্বাচন হোক বা প্রশাসনিক যে কোনো ব্যাপার, সাধারণভাবে আমলারাই তার ইন্টারপ্রিটেশনটা মন্ত্রীদের কাছে দেন। সাম্প্রতিককালে এই সরকারের পরিচালনায় আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি এবং বেশ কিছু সিনিয়র আইএএস অফিসারদের সঙ্গে যোগাযোগের ফলে যে অধিকাংশ জায়গায় তাদের বক্তব্যের কোনো সুযোগ থাকছে না এবং অনেক ক্ষেত্রে মন্ত্রীরও থাকছে না। একটু আগে অনেকেই বলেছেন যে একজনই সমস্ত সিদ্ধান্ত নেন। আমি পঞ্চায়েত সচিব এই মুহূর্তে যিনি আছেন তাকে জানি, অত্যন্ত দক্ষ অফিসার। তিনি বাড়তি দায়িত্ব বহন করেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়েও, নামও বলতে পারি সৌরভ দাস। অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার, দক্ষ অফিসার। এ পর্যন্ত ইলেকশন কমিশন যা বলেছেন, যা করেছেন, সেটা পুরোপুরি সংবিধান অনুসারী। কারণ সেখানে যিনি আছেন তিনি একজন বিশিষ্ট আমলা, যাদের আপনারা বাবু বলেন, এবং তারা কখনোই আইনের বাইরে, তাদের এখতিয়ারের বাইরে কোনো কিছু করেন না। এবং আমার বিশ্বাস এই যে চিঠিটি ইলেকশন কমিশন থেকে এসছে, এটা বিশেষভাবে কনসিডার্ড হবে ইন দি লাইট অফ ল, ইন দি লাইট অফ পিপলস পারসেপশন। কারণ এই কদিনে পশ্চিমবঙ্গ সরকারের এটা বোধোদয় নিশ্চয়ই হয়েছে, সারা রাজ্যের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। 3টি জেলায় যেখানে হবে তার জনবিন্যাস যা আছে সেটা উত্তর 24 পরগনা জেলার জনসংখ্যার চেয়েও কম, এবং কোনোভাবে, যেটা ভগবতীবাবু মাননীয় বিচারপতি বলেছেন, যে এটা ইললজিক্যাল। এটা যে কোনো সাধারণ মানুষও বোঝে। জিওগ্রাফিক্যাল কন্টিনিউইটি ভেবেও করা হয়নি, এবং এই যে দুটি ফেজ, বিরোধীদের বক্তব্য রাজনৈতিক রং দেখে, রং ভেবে করা হয়েছে। হ্যাঁ, এটা এই কনক্লুশনে আসতে, যারা, আমি রাজনৈতিক ব্যক্তি নই, 48,000 বুথের ইলেকশন একদিনে হবে আর 8,764 বুথের একদিনে হবে। ঠিক, এটা অত্যন্ত অসঙ্গতিপূর্ণ। এবং আমার মনে হয়েছে যে কোনো পলিটিক্যাল পারসেপশন থেকে হয়তো ভাবা হয়েছিল, কিন্তু তার সেই পলিটিক্যাল পারসেপশনটাকে তো লিগালাইজ করতে হয়, সাধারণের বদ্ধ করতে হয়, সাধারণের কাছে স্বীকৃত হতে হবে। এখানে খরচের যে কথা বলা হচ্ছে, এই খরচটা যেটা অনেকেই বলছেন, 5 দিন তো আগে আমাদের উদাহরণ রয়েছে, আমরা পরিচালনা করেছি, সেগুলো খুব সুষ্ঠুভাবে হয়েছে। আর খরচ যে কথাটা বলা হচ্ছে, ইলেকশনে খরচের কথা খুব একটা ভাবা হয় না। এটা হচ্ছে একটা অবশ্যম্ভাবী খরচ, সেই খরচ বহন করতেই হবে। কারণ ডেমোক্রেসির
প্রিন্সিপালি হচ্ছে ইলেকশন, যে নির্বাচনের মাধ্যমে এটা আবার একেবারে গ্রাসরুট লেভেলে। মিস্টার জানা, বিশেষ করে সেই খরচের সঙ্গে যদি সার্বিক বৃহত্তর মানুষের মানে জনস্বার্থ জড়িত থাকে, যেখানে মানুষের প্রাণহানি হতে পারে, সম্পত্তি হানি হতে পারে, সেখানে আমার মনে হয় যে কিছু খরচ এটা একটা বড় কারণ কখনোই নয়, এটা বড় কারণ কখনোই হতে পারে না। তাহলে তো 10 বছরের জন্য তো মাননীয় রাজনৈতিক ব্যক্তিদের আমরা যদি নির্বাচিত করি খরচ কমে যায়, ফলে এটা লজিক্যাল নয়। ইলেকশন না করলে আমি এখনো বিশ্বাস করি যে একটি সরকার তার শুভবুদ্ধি নিশ্চয়ই উদয় হবে, এবং আমরা হয়তো খুব শিগগিরই এই চিঠির বিবেচনায় আমরা জানবো যে স্টেট ইলেকশন কমিশন এটা একটা ইগোর লড়াই নয়, কিন্তু এটা হচ্ছে নীতি আইন ভার্সাস কিছুটা হুইম, কিছু হয়তো পলিটিক্যাল প্রাপ্তি। এটা না করাই উচিত বর্তমান সরকারের, এবং তাদের উচিত যারা আছেন, যারা সচিব পর্যায়ের আছেন, মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবকে প্রাথমিকভাবে ব্যাপারটা বিবেচনা করা উচিত, এবং করে এটা সমঝোতা নয়, এটা মানে এটা সেন্স শুড প্রিভেল উইথ দ্য গভর্নমেন্ট, এটাই আমার ব্যক্তিগত মিস্টার জানা, আমার মনে আছে এবিপি আনন্দেরই আগের অনুষ্ঠানে আপনি বলছিলেন এই কিষাণ সিং তোমার ভার্সেস মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ আহমেদাবাদ কেস, যেটা অক্টোবর 2006, সেখানে যেভাবে স্পষ্ট বলা হচ্ছে যে স্টেট ইলেকশন কমিশন হ্যাজ দ্য সেম পাওয়ার্স ইন দ্য স্টেট অ্যাজ ইলেকশন কমিশন হ্যাজ অ্যান্ড হ্যাজ টু ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক, এর আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে যদি ব্যাখ্যাটা একটু বলেন। আমি একটু আগে প্রফেসরকে বলছিলাম যে কনস্টিটিউশন বিং দ্য ফাউন্টেন হেড অফ অল লেজিসলেশন, সেই কনস্টিটিউশনাল প্রভিশন, এটা আমরা কেশবানন্দ ভারতী ভার্সাস স্টেট অফ কেরালার যে কেস 1973, আমাদের কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, সেখানেই তো স্বীকৃত হয়েছে যে কনস্টিটিউশন ইজ সুপ্রিম। সেই কনস্টিটিউশনেরই একটা 5 জনের বেঞ্চ সুপ্রিম কোর্টে ডিসাইড করে দিয়েছেন যে স্টেট ইলেকশন কমিশনের সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনের সমান, কোথাও কোনো প্রোভাইশো নেই, কোথাও কোনো এক্সেপ্ট ইফস বাটস কিচ্ছু নেই, একবার পরিষ্কার। ভুল হোক ঠিক হোক সেটাই ফাইনাল হয়ে গেল সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন একেবারেই, এবং সেটা কন্ট্রোভার্টেড হয়নি। তাহলে প্রিভেলিং পজিশনটা এই যে স্টেট গভর্নমেন্ট মাস্ট ওবে দ্য স্পিরিট অফ দি ল অ্যান্ড দি ডিসিশন মেড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট। এবং আমার বিশ্বাস, আমি একজন সরকারি প্রাক্তন কর্মচারী হিসেবে বিশ্বাস করি, আমি চিফ সেক্রেটারিকেও জানি, অত্যন্ত বিচক্ষণ মানুষ, সৌরভ দাস অত্যন্ত বিশিষ্ট বন্ধু আমার, তো আমার বিশ্বাস তারা মাননীয় পঞ্চায়েত মন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে বোঝাতে চেষ্টা করবেন এর মধ্যে হার জিতের কোনো ব্যাপার নেই, এখানে সার্বিক মানে মঙ্গলের জন্য স্টেটে নির্বিঘ্নে নির্বাচন হওয়ার জন্য, এটা ছাড়া নির্বাচন কমিশনের যে সাজেশন আছে সেটা মানা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে বলে আমি মনে করি না। না, আপনাকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন আপনি যেটা বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে স্টেট ইলেকশন কমিশনের একই পাওয়ার, যদি একই পাওয়ার থাকে ধরুন এখানে তো কোনো কেন্দ্রীয় আইন মানে যখন নির্বাচন কমিশন তারা মানে একদম ডেট ডিক্লেয়ার থেকে সবটাই ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, তাহলে এই অধিকারটা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে কেন? তাহলে এই জায়গাতে একটা ডিফারেন্স রয়েছেই, যে ধরুন ডেট ডিক্লেয়ার করাটা সেই ডিক্লেয়ারের অধিকার রাজ্য সরকারের আছে, মানে কেন্দ্রীয় ইলেকশন বিধানসভা লোকসভা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, এই জায়গায় কিন্তু একটা পার্থক্য রয়েছে। না, আমি আমার যেটা সুপ্রিম কোর্ট বলে দেবার পর আর এটা হয় না, সেটা ইন কনসালটেশন মানে ইন কনকারেন্স, এটা তো ইন্টারপ্রিটেশনের আপনাকে বুঝতে হবে যে স্টেট গভর্নমেন্ট সঙ্গে করবেন যেটা, সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের পুরোপুরি সম্মতিতে। আপনি দেখবেন পুরো ইলেকশনের যে প্রসেসগুলো সেকশনগুলো আছে, আপনার ইলেকশনের মানে ইলেকটোরাল রোল থেকে আরম্ভ করে ক ঘন্টা কোন সময় ইলেকশন শুরু হবে সব কিছু কিন্তু স্টেট ইলেকশন কমিশন করবে, সেটা রাজ্য সরকার করবে না। আজকে কিন্তু আমাদের প্রাক্তন রেলমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেছেন যে ইন কনসালটেশন ডাজন্ট মিন কনকারেন্স। এটা নিয়ে আপনি কিছু? আমি মুকুলবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, তিনি অত্যন্ত উদ্যমী রাজনৈতিক সংগঠক, এবং আমার না সেদিক থেকে তার এনার্জির প্রতি আমার আছে, কিন্তু এটা আমি মনে করি না এটা গ্রহণযোগ্য নয়। এই যে ইন্টারপ্রিটেশন এটা ওর ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল ইন্টারপ্রিটেশন নয়। এখানে বলে নেওয়া দরকার যে এই যে রাজ্য সরকার বনাম রাজ্য নির্বাচন কমিশনের যে সংঘাত, তার বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু ব্যক্তি আক্রমণ, যেটা এ রাজ্যের রাজনীতিতে
কিন্তু একেবারে নতুন বিষয় নয়। সেই ব্যক্তি আক্রমণ কিন্তু এই দুটো সাংবিধানিক বডির আক্রমণেও বারবার ব্যক্তি আক্রমণ এসছে। এই সংঘাতেও ব্যক্তি আক্রমণে কলঙ্কিত হয়েছে আমাদের রাজ্যের আইন ব্যবস্থা, রাজনীতি, সমাজ। দেখাবো। কদফায় পঞ্চায়েত ভোট, ভোটের তত্ত্বাবধানে কি কেন্দ্রীয় বাহিনী? এইসব প্রশ্ন ঘিরে রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। বিশেষজ্ঞদের অনেকের বক্তব্য, দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের সংঘাতে তৈরি হয়েছে সাংবিধানিক সংকট। এরই মধ্যে খোদ কমিশনারকে নিশানা করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। তৃণমূলের নজিরবিহীন আক্রমণের মুখে পড়তে হয়েছে মীরা পাণ্ডেকে। রাজ্য নির্বাচন কমিশনারকে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। নজিরবিহীনভাবে মীরা পাণ্ডের সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ তোলেন। যিনি আজকে রাজ্যের নির্বাচন কমিশনার আছেন, আমি বলতে চাই না, আমার মনে হচ্ছে যেহেতু তার নিয়োগটা হয়েছিল 2010 সালে এবং সুপারিশটা করেছিলেন তৎকালীন রাজ্য সরকার, তাই আমার যেন মনে হচ্ছে যে সেই রাজ্য সরকারের, তৎকালীন রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন, তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্যে উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। সংঘাতের আবহেই শুক্রবার একতরফাভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেয় রাজ্য সরকার। কমিশন জানায়, এই ঘোষণার প্রেক্ষিতে তারা সোমবার বৈঠকে বসবে। নিজেদের বক্তব্য তারা রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাবে। তার আগেই রবিবার নাম না করে ফের কমিশনকে তীব্র আক্রমণ করেন পঞ্চায়েত মন্ত্রী। যারা চাঁচায় তারা কাটে না, এটা একটা সুবিধা আছে। রাজনৈতিক মহলের মত, কমিশন রাজ্য সরকার সংঘাত এর আগে বিভিন্ন রাজ্যে হলেও যেভাবে তৃণমূলের তরফে রাজ্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আক্রমণের নিশানা করা হয়েছে তা কার্যত নজিরবিহীন। যদিও পাল্টা আক্রমণের পথে না হেঁটে সোমবার রাজ্য সরকারকে 11 পাতার চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলল কমিশন। এবিপি আনন্দ। মিস্টার জানা, সাংবিধানিক পদে একজন আছেন, তার তো এই যে কোনো আক্রমণের উত্তর দেয়া অবশ্যই তার পদে থেকে, সেটা পদের যে রীতিনীতি তা বহির্গত। এই ব্যাপারটা নিয়ে আপনি তো দীর্ঘদিন আইএএস অফিসার হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক আক্রমণ যখন আমলারা ফেস করেন, কি তাদের প্রতিক্রিয়া হয়? তারা তো আরেকটা পাল্টা সাংবাদিক সম্মেলন দেখে পাল্টা আক্রমণে যেতে পারেন না? না, দেখুন, সিভিল সার্ভেন্টরা বেসিক্যালি ট্রেন্ড অফিসার। আমরা বিভিন্ন সময় এমন কোনো সিনিয়র অফিসার আছে বলে জানি না সারা ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক দল দ্বারা মানে ভার্বাল নিগ্রহ যাকে বলে সেটা হননি। আমিও হয়েছি, কিন্তু আমরা মনে করি না যে তার উত্তর দেওয়া দরকার আছে। তার কারণ হচ্ছে, আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে আমরা যে পদ্ধতিতে কাজ করি সেই পদ্ধতিটা টোটালি কোডিফাইড। আর রাজনৈতিক দলের কতগুলো অসুবিধে আছে, তার নিজস্ব শক্তি বৃদ্ধি, তার এলাকা বৃদ্ধি, সব কিছুর জন্য তারা চান যে সিভিল সার্ভেন্টের লোকেরা তাদের সাহায্য করুক। এবং তাদের এটা জানতে হবে যে এই সিভিল সার্ভেন্টদেরই উপরে ভার আছে যে নিয়মগুলো রক্ষা করার। আজকের যদি কোনো পার্টি ইন পাওয়ার মনে করে যে আমার কথা মতো আমাদের চলতে হবে এবং সব আমরা যদি চলতে শুরু করে, তাহলে ডেমোক্রেসি বলে কিছু থাকবে না। তাহলে অপোজিশন পার্টির কোনো বলার ভয়েস থাকবে না। তারা অপোজিশন পার্টির হয়ে কাজ করেন না, তারা যারা পাওয়ারে আছেন তাদের হয়েও কাজ করেন। তারা কাজ করেন কনস্টিটিউশনালি যা যা রুলস মেনটেন করা দরকার, সেই স্টিল ফ্রেমের মেম্বার হিসেবে তারা কাজ করেন উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি যে কোনো সিভিল সার্ভেন্ট যদি অ্যাবিউজড হন, তার কর্তব্য নয় তার উত্তর দেওয়ার। আপনারা নিশ্চয়ই দেখবেন এক সময় একজন অফিসারের ট্রান্সফার হয় এবং তিনি ভালো কাজ করতে গিয়ে ট্রান্সফার হচ্ছেন। মন্ত্রী তার বক্তব্য রাখতে পারেন, কনস্টিটিউশনে তার সেই অধিকার আছে, কিন্তু কোনো আমলা কখনোই পাল্টা তার উত্তর দেন না কাগজে ডেকে কোনো সাংবাদিককে, এটা করেন না। একটা ডিফারেন্স আছে, সেখানে তো মন্ত্রীর আন্ডারে আপনারা, এখানে কমিশন হলো ইন্ডিপেন্ডেন্ট বডি। না, তিনি তো বেসিক্যালি একজন আইএএস অফিসার, তিনি তো সেই সিস্টেম অফ ট্রেনিং এর মধ্যে দিয়ে এসেছেন। না, তিনি করতেই পারেন না, তিনি করতেই পারেন। আপনার পেশা, আপনাদের ফ্র্যাটার্নিটির ওপরে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ৭৩ ঘটনাকে কেন্দ্র করে, আমি কারোর নাম বলছি না, আমরা আমলাদের যে
উপস্থাপনা দেখেছি বক্তব্যের, তাতে বুঝতে কষ্ট হচ্ছিল যে আইএস অফিসার কথা বলছেন না কনসার্ন ডিপার্টমেন্টের স্টেনোগ্রাফার কথা বলছেন। দেখুন, এর আগেও আমি বলেছি, এখনও বলেছি, ডিপারচার সর্বত্র আছে, সর্বত্র আছে, সমস্ত রাজ্যে আছে, কিন্তু সেটা কিন্তু আমি ভুল নয়, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে যাদের কথা বললেন তার হলো আমলা, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট বডি, ও যেটা বলছে যে ইন্ডিপেন্ডেন্টলি তাকে ওথ নিতে হচ্ছে। না, ঠিকই আছে, এটা হচ্ছে, উনি তো দেখুন একজন সরকারি চাকরি করে দীর্ঘকালের আমাদের যে অভ্যাস থাকে, সেই অভ্যাস থেকে আমরা এটাতে অভ্যস্তই নই, যেটাকে আমরা মনে করি। দীর্ঘকাল আপনার সহকর্মী হিসেবে মীরা পান্ডে কাজ করেছে। না, আমরা দেখেছি, মানে ওকে ব্যক্তিগতভাবে আমরা সবাই খুব শ্রদ্ধা করি। তার কারণ হচ্ছে উনি আইনের বাইরে কিচ্ছু করেন না, করার মতো মানুষ উনি নন। আর যে এই কনস্টিটিউশনাল পোস্ট যিনি হোল্ড করছেন, তার আরও বাড়তি দায়িত্ব এসে যায় একজন সরকারি আমলা হওয়া আর এই কনস্টিটিউশনাল একটা পোস্ট হোল্ড করার মধ্যে। 42 সেকশন 42-তে মন্ত্রী তার রাজ্য সরকারের অবস্থান বলে দিলেন, 43-2-তে কমিশনের অবস্থানটা মানুষ জানবে না, কি যুক্তি দিল? না, সেটা হয়তো উনি করবেন, আমি জানি না, কিন্তু আমি হলে করতাম না। আমি তো স্টেট গভর্নমেন্টকে আমাদের কমিশনের স্ট্যান্ডটা জানিয়েছি, কমিশনের স্ট্যান্ড জানিয়েছি। না, সেটা তো পাবলিক তো রাইট টু ইনফরমেশন তো আছেই, সেগুলো তো সবই পাবলিক ডোমেইনে। 43-2 এত সবাই চিন্তিত এই কারণে আমরা মনে করছি 2 দিন হবে না, 3 দিন হবে কি 4 দিন হবে, বা পুলিশ হয়নি, এটা জানার অধিকার ওটা সাংবাদিকদের বের করতে হবে, সেটা সবাই জেনে যাবেন। হয়তো আজকেই চিঠিটার টেক্সটটা সব জানা হয়নি, কালকে হয়তো সবাই জেনে যাবে, খবরের কাগজে চলে আসবে। মীরা পান্ডের কথা হচ্ছে, একটা ঘটনা মনে পড়ছে 2010 সালে তৎকালীন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, হ্যাঁ তো মাননীয় প্রাক্তন রেলমন্ত্রী তো বলেই যান সব, এইসব ইংরেজি থেকে আরম্ভ করে নতুন ডিকশনারি তৈরি করছেন। তো তিনি আবার একটা এরকম তথ্য তৈরি করলেন যে 2010 সালে জয়েন করেছেন উনি, তো 2009-এর 1 এপ্রিল হচ্ছেন স্টেট ইলেকশন কমিশনার। পরে আর 2010-এ অ্যাসেম্বলিতে যে আইনটা পাস হয়েছে, সেটাও বোধহয় মাননীয় প্রাক্তন রেলমন্ত্রী জানেন না। এবং সেখানে এই 2010-এর আইনেই হচ্ছে আমাদের যখন আগে উনি জানেন, আগে 60 বছর 58 বছর ছিল রিটায়ার, তারপর 60 বছর হয়েছে, পরে এই 3 বছর ছিল, তাকে 6 বছর হয়েছে। এবং এই যে স্টেট ইলেকশন কমিশনার আর হাইকোর্টের জাজ সেম, তার মায়না, তার সুবিধা সব হচ্ছে। এইগুলি যদি একজন প্রাক্তন মন্ত্রী এবং সাংসদ, বর্তমান সাংসদ না জেনে মানুষকে বিভ্রান্তি করেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যেভাবে কমিশনার সম্পর্কে বলছেন বা আমাদের জড়িয়ে কথা বলছেন, আইন অনুযায়ী হয়েছে, কোন আইনের প্রত্যেকটি হচ্ছে আইন করার পর একেবারে এইসব কথা মানুষকে বিভ্রান্তি। যে ঘটনাটা আমি বলছিলাম যে মীরা পান্ডের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের যে মতবিরোধ, সেটাই গত 22 মাসে এবং তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে শুধু হচ্ছে তা নয়, একাধিকবার বামফ্রন্ট সরকারের সঙ্গে হয়েছে। একেবারে 2010-এ রাজ্য সরকার চেয়েছিল যে কলকাতা বিধাননগর পুরসভার সঙ্গে অন্য সমস্ত পুরসভার ভোট হোক। মীরা পান্ডে চেয়েছিলেন যে ওই 80টা পুরসভার মধ্যে কলকাতা এবং বিধাননগর আলাদা হোক এবং অন্যান্য পুরসভার একদিনে হোক। রাজ্য সরকার শেষ পর্যন্ত মীরা পান্ডের কথা মেনে নেন এবং এই সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়নি। কাজেই মতবিরোধের কথা যদি আসে, সংঘাত অন্য প্রসঙ্গ, কিন্তু মতবিরোধ পূর্বতন সরকারের সঙ্গেও মীরা পান্ডের হয়েছিল। কে এই মীরা পান্ডে, তার গোটা কেরিয়ার ঠিক কিভাবে কোন পথে চলেছে দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী যা বলছেন তার উল্টো সুর। দুদে আইপিএস দময়ন্তী সেনের পর অনর আইএস মীরা পান্ডে, অনেকের কথায় রাজ্যের 2 বাঘিনী। রাজ্য সরকার চাইছে কেন্দ্রীয় বাহিনী ছাড়া 2 দফায় হোক পঞ্চায়েত নির্বাচন, কিন্তু এই প্রস্তাবে নারাজ রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। এ নিয়েই সংঘাত চরমে। কদিন আগেও সাধারণ রাজ্যবাসী যাকে চিনতেন না, এখন তিনি সবার মুখে মুখে। অবসরপ্রাপ্ত আইএস মীরা পান্ডে। আইএস মহলে শোনা যায় চিরদিনই আইন মেনে কাজ করে এসেছেন তিনি, সেজন্য সংঘাতে যেতেও পিছপা হন না। বাম আমলেও একাধিকবার এমনটা ঘটেছে। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে মীরা পান্ডের প্রথম ভোট 2010 সালে। বামেরা চেয়েছিল কলকাতা বিধাননগর সহ 85টি পুরসভাতেই একদিনে ভোট করাতে। আইন শৃঙ্খলার প্রশ্নে তখন বেঁকে বসেন মীরা পান্ডে। পরিষ্কার জানান, কলকাতা বিধাননগর ও উত্তরপাড়া কোতরঙে একদিনে ভোট হবে, বাকি 82টি পুরসভায় হবে অন্যদিন। শেষমেশ তাঁর কথাই মেনে নিতে হয়েছিল তৎকালীন বাম সরকারকে।
শুধু নির্বাচন কমিশনার হিসেবেই নয়, অন্য পদে থাকার সময়ও বিগত বাম সরকারের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন মীরা পাণ্ডে। 1974 সালের আইএএস ব্যাচের সদস্য মীরা পাণ্ডে বিভিন্ন দায়িত্ব সামলেছেন, কখনো রাজ্যের ফুড কমিশনার তো কখনো ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব। জলসম্পদ দপ্তরেও কাজের অভিজ্ঞতা রয়েছে। চিরদিনই আইন মেনে মাথা উঁচু করে কাজ করেছেন। তাই আইএএসদের মহলে জনপ্রিয় হলেও কখনোই রাজনীতিকদের কাছের লোক হয়ে ওঠেননি। আইন মেনে দায়িত্ব পালনের অনমনীয় মনোভাবের জেরে একাধিকবার সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে হয়েছে মীরা পাণ্ডেকে। বাম আমলে পরেশ অধিকারী খাদ্যমন্ত্রী থাকাকালীন সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়। অবৈধভাবে নিয়োগের অভিযোগ ওঠে। প্রতিবাদে সরব হন মীরা পাণ্ডে। শেষ দেখে ছাড়েন। শেষমেশ নিয়োগ বাতিল করতে বাধ্য হয় তৎকালীন সরকার। আইএএস মহলের মত, রাজনীতিকদের কাছের মানুষ না হওয়ার খেসারত দিতে হয়েছে মীরা পাণ্ডেকে। কখনোই তিনি উপযুক্ত পদ পাননি। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলের সঙ্গে মুখোমুখি এই অকুতোভয় আমলা। এবিপি আনন্দ। আমি উদয়নবাবুর কাছে যাব। সুমনবাবু একটা কথা বলছিলেন সেই যুক্তিটা নিয়ে, যে হুবহু যদি রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের নির্বাচন কমিশনের সমান অধিকার হয় তাহলে রাজ্যের ক্ষমতার প্রসঙ্গ আসে। আমি এখন স্পেসিফিক আইনের কথা আসছি, যে সংবিধানের সঙ্গে রাজ্যের কোনো আইনের সংঘাত হলে অবশ্যই সংবিধানে যা বলা আছে সেটা প্রিভেল করবে। আর্টিকেল 243 যদি আমি দেখি ভারতীয় সংবিধানের, তার 4 নম্বরে বলা হচ্ছে, এই কে এর নাম্বার 4, subject to the provisions of this constitution, the legislature of the state may by law make provision with respect to the matters relating to or in connection with elections to the panchayat. এটা রাজ্য সরকারকে কি অনেকটা আইনের দিক থেকে বলিয়ান করে দিচ্ছে না উদয়নবাবু? অবশ্যই, কারণ 73তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী যে জিনিসটা আসছে সেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্য সরকার বাধ্য পঞ্চায়েত আইন করতে, এবং পঞ্চায়েত আইনের যে রাজ্য ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করতে এবং রাজ্য ইলেকশন কমিশনের সমস্ত কার্যবিবরণী লিপিবদ্ধ করতে এবং সেই বিষয়ে আইন প্রণয়ন করতে। সেই অনুযায়ী প্রথম রাজ্য নির্বাচন কমিশন আইন যেটা করা হয়েছিল পশ্চিমবঙ্গে 1994 সালে, এবং 2003 সালে যে আইনটা হয়েছে সেইটা হয়েছে। এখন 243 এর যে 4 নম্বর উপধারাটা আপনি পড়লেন সেটা রাখতে হয়েছে। এখানে 324 এর সাথে যে একটা মনে হচ্ছে একটা আপাত সংঘাত রয়েছে, যেহেতু 324 এ ওরম ভাবে কোনো সেন্ট্রাল আইন করার মানে প্রয়োজন হলে, যেমন একটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে, সেটা অ্যামেন্ড করা কিন্তু ভীষণ শক্ত। সেটা অ্যামেন্ড করতে গেলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে লাগবে এবং রাজ্য বিধানসভাগুলোর 50% সমর্থন লাগবে, তবে ওইটা অ্যামেন্ড করা যাবে। কাজেই ওইটা দিয়ে এইটাকে রিলেট করলে হবে না। এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে কেন, প্রবলেমটা হচ্ছে যে পঞ্চায়েত বা পুরসভা, লোকাল সেলফ গভর্নমেন্ট, এইটা হচ্ছে স্টেট লিস্টে রাজ্য তালিকাভুক্ত বিষয়। কাজেই রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় কেন্দ্রীয় সরকার কিন্তু সরাসরি আইন প্রণয়ন করতে পারে না। আমাদের সংবিধানের 249 নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া আছে যে কেন্দ্রীয় সরকার তখনই রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় আইন প্রণয়ন করতে পারবে যখন রাজ্যসভার 2/3 সমর্থন সে পাবে, তখন কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারবে। অর্থাৎ রাজ্য যে আইনটা করেছে এক্ষেত্রে, সেই আইনটা কিন্তু সরাসরি 324 ধারাকে ধাক্কা মারছে বা 243 কে ধাক্কা মারছে বা সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা 328 ধারার মধ্যে মিস করেছে। হ্যাঁ বলুন। 328 ধারা, পাওয়ার অফ দি লেজিসলেচার অফ আ স্টেট টু মেক প্রভিশন উইথ রেসপেক্ট টু ইলেকশনস টু সাচ লেজিসলেচার। হ্যাঁ, সেখানে বলছে সাবজেক্ট টু দি প্রভিশনস অফ দি কনস্টিটিউশন and in so far as provision in that behalf is not made by parliament নিজেরটা করতে পারে, the legislature of a state may from time to time by law make provision with respect to all matters relating to or in connection with the elections to the house or either house of the legislature of the state, না সেটা করতেই পারে, তার কারণ হচ্ছে including the preparation of electoral rolls and all other matters necessary for securing না স্টেট লেজিসলেচার তো করতেই পারে, কারণ আজকে যদি রাজ্য বিধানসভা চায় আজকে বিধান পরিষদ তৈরি করতে পারে, রাজ্য বিধান পরিষদ বিষয়ে সে আইন প্রণয়ন করতে পারে, অর্থাৎ উচ্চকক্ষ তৈরি করতে পারে। এখন বিষয়টা হচ্ছে আসল সমস্যাটা হচ্ছে, হ্যাঁ অনুমোদন তো লাগবে, আসল সমস্যাটা হচ্ছে যে সেই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই বিষয়টা থাকছে স্টেট লিস্টে।
কিন্তু সমস্যাটা যেটা আমাদের 2003-এর যে পশ্চিমবঙ্গ যে রাজ্য পঞ্চায়েত আইন, সেই আইনের অপব্যাখ্যা হচ্ছে। সেই আইনে যেটা বলা হয়েছে যে ইন কনসালটেশন উইথ 42 নম্বর ধারায় বলে দেওয়া আছে, সেইটাকে আমি কয়েকটা ধারা দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরুন সংবিধানের 164 নম্বর ধারা দেখুন। 164 নম্বর ধারায় বলে দেওয়া আছে গভর্নর অ্যাপয়েন্টস দ্য চিফ মিনিস্টার, এবং গভর্নর চিফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী অন্যান্য মিনিস্টারদের অ্যাপয়েন্টমেন্ট দেন। এই কথা বলার অর্থ এই নয় যে অ্যাডভাইস মানে কি কনকারেন্স, অ্যাডভাইস মানে কি সহমত হওয়া, তা তো নয়। তাহলে কি গভর্নর নিজে নিজে অন্যান্য মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারেন না? স্পিরিট, উনি যেটা আমাদের এই আইএস অফিসার যেটা বলছিলেন যে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ বেসিক স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, সেইটাকে বুঝতে হবে। তাতে কিন্তু বলা আছে যে এই রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল তারাই কিন্তু মন্ত্রিসভা গঠন করবে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এটাই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এরা কিন্তু মন্ত্রিসভা গঠন করবে, অর্থাৎ গভর্নর কিন্তু 164 নম্বর ধারা বলে সরাসরি যারা হেরে গেছে তাদের কাউকে চিফ মিনিস্টার করতে পারেন না। গভর্নর কাউকে নিজের খুশি মতো মন্ত্রী করতে পারেন না চিফ মিনিস্টারের সাথে কথা না বলে। কিন্তু এখানে কোথাও বলা নেই যে চিফ মিনিস্টারের সাথে সহমত হতে হবে, চিফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী করবেন, এটা বলা আছে। আর্টিকেল 74 ক্লজ 1 পড়ুন, সেখানে বলা আছে প্রেসিডেন্ট তার সমস্ত ডিউটি, এক্সিকিউটিভ ডিউটি এক্সারসাইজ করবেন প্রাইম মিনিস্টারের সাথে কনসাল্ট করে, প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস মতো। এখানে কি বলা আছে প্রাইম মিনিস্টারের সাথে সহমত হতে হবে, তাকে অ্যাডভাইস নাও মানতে পারেন প্রেসিডেন্ট, কিন্তু এখানে কিন্তু যেটা বলা আছে যে প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু, অর্থাৎ প্রেসিডেন্ট এইটা মেনে চলতে বাধ্য। সেটা আমাদের 42তম যে পঞ্চায়েত আইনে, ইলেকশন আইনে সেখানে বলে দেওয়া নেই। এই কনসালটেশনের ফাঁকটা রাখা হয়েছে, কিন্তু কনসালটেশন মানে বিরোধিতা নয়। যেটা এখানে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে বিরোধিতা, অর্থাৎ কনসালটেশনের বদলে ইন অপোজিশন ব্যাপারটায় দাঁড়ালো। আমার এই প্রসঙ্গে একটা জিনিসই বলছে যে আপনারা মীরা পান্ডের পুরো অবশ্যই কনকারেন্স, লিগাল ভাষায় লিগাল ব্যাখ্যায় অবশ্যই কনকারেন্স মানে ইন কনসালটেশন। এখানে স্টেট গভর্নমেন্টের ভূমিকাটা মাইনর, তারা খালি ডেট ঘোষণা করবে, অর্নামেন্টাল। তারা 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 এখানে মূল কাজটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের। আপনারা যদি এই মানে এটা দেখেন, সেখানে কিওয়ার্ড বলে দুটো আছে, সেটা একটা হচ্ছে 42 নম্বর উপধারা, 42 নম্বর ধারায় কিওয়ার্ড কি বলছে, নোটিফিকেশন ফর ইলেকশন। দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দ্য কমিশন বাই নোটিফিকেশন অ্যাপয়েন্ট দ্য ডেট অর ডেটস অ্যান্ড আওয়ার অর আওয়ার্স অফ পোল ফর এনি ইলেকশন অর বাই ইলেকশন। অর্থাৎ এখানে খালি ডেটটা নোটিফাই করবে, কোন জেলায় কতখানি, কোন কোন জেলায় কোন কোন ডেটে ভোট হবে, এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের করার কথা নয়, জেলা ভাগ করাটা স্টেট গভর্নমেন্টের কাজ নয়। এটা আর্টিকেল 43 তে কিওয়ার্ডটা দেখুন, অ্যাপয়েন্টমেন্ট অফ ডেটস অফ ভেরিয়াস স্টেজেস অফ ইলেকশন, অর্থাৎ ভেরিয়াস স্টেজে কোন কোন জায়গায় কখন নমিনেশন ফাইল করা হবে, কোনটা লাস্ট ডেট হবে, নমিনেশন ফাইলের ডেট কবে হবে, সেটা ইলেকশন কমিশনের একদম সর্বোচ্চ অধিকার, অর্থাৎ ইলেকশন কমিশনই কিন্তু এটা করবে। এই আইনটার অপব্যাখ্যা হচ্ছে, আইনটা আল্ট্রা ভাইরাস নয়, যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই আইনের বিরোধী কাজটা করা হয়েছে। আমি এখানে একটা কথা বলতে চাই, একটু লঘু স্বরেই বলতে চাই, সেটা হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত কল্লোল যুগের কবি, তিনি একটা বই লিখেছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। সেই বইটা খুব প্রচলিত হয়েছিল, মানে খুবই জনপ্রিয় বই, আমিও পড়েছি, অত্যন্ত উচ্চমানের লেখা। তো সেটা যখন খুব জনপ্রিয় হলো, প্রচুর কাটতি হচ্ছে, তখন তার এক কবি বন্ধু ঈর্ষা কাতর হয়ে কিঞ্চিত তিনি 2 লাইনের একটা ছড়া লিখেছিলেন। ছড়াটা হচ্ছে ঠাকুর তোমায় কে চিন্ত, না চেনালে অচিন্ত। হ্যাঁ, এখন বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের দেশে চিফ ইলেকশন কমিশনার বলে কেউ আছেন, সেটা টিএন সেশন না এলে বোঝা যেত না।
আগের যারা চিফ ইলেকশন কমিশনাররা ছিলেন তারা ছিলেন কেন্দ্রীয় সরকার, সে জওহরলাল নেহরুর আমলেও ছিলেন, ইন্দিরা গান্ধীর আমলেও ছিলেন। ইন্দিরা গান্ধী তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন সিনিয়র মোস্ট জাজকে সুপারসিড করে, হ্যাঁ সুপারসিড করে করেছিলেন। চিফ ইলেকশন কমিশনাররা ছিলেন বসংবদ। এই প্রথম একজন চিফ ইলেকশন কমিশনার যাকে দেখেছিলাম টিএন সেশন, তার সম্পর্কে অনেক সমালোচনা করা হয়, কিন্তু আজকে যে ভোটার আই কার্ডটা নিয়ে আমরা ভোট দিতে যাই সেটা তার অবদান। এবং তিনি একটা কথা বলেছিলেন, এই যে আইএএস অফিসারদের নিয়ে এত একটু আগে তাদের আচরণ ইত্যাদি নিয়ে বলা হচ্ছিল, তিনি একটা কথা বলেছিলেন, খুব দুঃখ করে বলেছিলেন, আইএএস কথাটার মানে হচ্ছে আই অ্যাম সরি সার্ভিস। হ্যাঁ, যেটা সবসময় মন্ত্রীদের কাছে গিয়ে বলতে হয় আই অ্যাম সরি স্যার। হ্যাঁ, তো সেইটাকে কিন্তু তিনি ভেঙেছিলেন, সেটাকে ব্রেক করেছিলেন, এবং ব্রেক করে টিএন সেশন প্রথম দেখিয়েছিলেন যে চিফ ইলেকশন কমিশনার বলতে কি বোঝায়। তার জন্য রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স জারি করতে হয়েছিল, কেন্দ্রীয় সরকারকে আইন অ্যামেন্ড করতে হয়েছিল, সুপ্রিম কোর্টের চিফ ইলেকশন কমিশনার সেই আইনের বিরোধিতা করে গেছিলেন, এবং সুপ্রিম কোর্টের 4 জন জাজের বেঞ্চ, আমি নাম বলে দিচ্ছি, এম আহমদি, জে.এস. ভার্মা, এনপি সিং, এসপি ভারুচা এবং মনোজ কুমার মুখার্জি, এই 5 জন জাজের বেঞ্চ টিএন সেশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড আদার্স 14 জুলাই 1995 এ একটা রায় দিয়েছিল যে ওই যে চিফ ইলেকশন কমিশনার এত বাড়াবাড়ি করছেন, ফলে প্রেসিডেন্ট বাধ্য হয়ে অর্ডিন্যান্স জারি করলেন, তখন পার্লামেন্ট সেশনে ছিল না বলে, যে তার সাথে আরো 2 জন ইলেকশন কমিশনারকে লাগিয়ে দেওয়া হলো, মানে সিদ্ধান্ত ইউনানিমাস করতে হবে, না হলে মেজরিটি ওপিনিয়ন দিয়ে করতে হবে। এইটা টিএন সেশন দেখিয়ে দিয়েছিলেন, ওই ঠাকুরকে চিনিয়ে দিয়েছিলেন যে আমি আছি। আমাদের মীরা পান্ডে তিনিও কিন্তু বুঝিয়ে দিলেন যে স্টেট ইলেকশন কমিশন বলে একটা বস্তু আছে, সেই জন্য তাকে ধন্যবাদ। এই বিতর্কের অবসান হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, আমরা সবাই চাই, গণতন্ত্র থাকুক। আর একটা জিনিস বলে দেওয়া দরকার, পঞ্চায়েত কিন্তু কোনো গভর্নমেন্ট নয়। যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ফেডারেল স্ট্রাকচারের গভর্নমেন্ট, এটা কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত একটা ব্যবস্থা, সেখানে ডিসেন্ট্রালাইজেশন এবং ডেলিগেশন অফ পাওয়ার করা হয়। এটা কোনো সরকার নয়, এদের তো পঞ্চায়েতের পুলিশ থাকে না, পঞ্চায়েতের হাতে কোনো বন্দুক থাকে না। পঞ্চায়েত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত, পুরসভা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। কাজে এটা অত্যন্ত প্রয়োজনীয়, এবং আমাদের সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপালসের 40 নম্বর ধারায় বলে দেয়া আছে যে এইটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিরেকশন দেওয়া আছে পঞ্চায়েত তৈরি করার জন্য, কারণ সাধারণ মানুষকে এই সুযোগটা থেকে বঞ্চিত করা যায় না। আমাদের রাজ্যে যেটা চলছে সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হবেন এই সুযোগ থেকে যদি নির্বাচন না হয়, যদি রিপ্রেজেন্টেটিভ ওয়েতে, মানে প্রতিনিধিত্বের ওয়েতে পঞ্চায়েত তৈরি না হয়। মীরা পান্ডেকে এই জন্য ধন্যবাদ যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে স্টেট ইলেকশন কমিশন বলে একটা কিছু আছে। একদম। আমি সুমন বাবুর কাছে যাব, তার আগে অধীর রঞ্জন চৌধুরী, কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী, তিনি এই বিতর্ক নিয়ে কি বলেছেন দেখাবো। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার হয়। মমতা ব্যানার্জির ভালো লাগলেও তিনি নির্বাচন কমিশনার, মমতা ব্যানার্জির ভালো না লাগলেও তিনি নির্বাচন কমিশনার। আমি দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশনের সঙ্গে এই রাজ্যের সংঘাতের পরিণামে বাংলার মুখ্যমন্ত্রীর আরেকবার মুখ পুড়তে চলেছে। মমতা ব্যানার্জির কাছে পঞ্চায়েত নির্বাচন মরণ বাঁচানো নির্বাচন, কারণ পঞ্চায়েত নির্বাচনে সফলতার মধ্য দিয়ে ওনাকে প্রমাণ করাতে হবে যে ভারতবর্ষের রাজনীতিতে এখনো মমতা ব্যানার্জির প্রাসঙ্গিকতা আছে। তার জন্য 13টা যেরকম আপনারা তৈরি করেছে 14টা জেলায় একদিন আর 3টে জেলায় আরেকদিন, কারণ ওরা মনে করছে 14টা জেলায় মোটামুটি ওরা পারবে, 3টে জেলায় ধাক্কা খাবে। 14টা জেলার ভোট করিয়ে যত চোর গুন্ডা ডাকাত পুলিশ সবকে নিয়ে এই 3টে জেলায় হামলা করো, 3টে জেলায় ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়ে 3টে জেলায় লুটতরাজ করে ভোট নিজের পক্ষে নিয়ে প্রমাণ করে দাও যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করলো। সোনবাবু, আপনার কাছে যাব। এক হচ্ছে উদয়নবাবু একটা নতুন ব্যাখ্যা দিলেন একেবারে, সেটা হচ্ছে এই যে জেলা ভাগ, এটাও ওনার বক্তব্য এই ব্যাখ্যা অনুযায়ী যে এটা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়। 1, 2 হচ্ছে যে জেলা ভাগের ক্ষেত্রে এই 14 এবং 3 এটা তো সাদা চোখেই মানে অনেকটা তফাৎ। এর পেছনে রাজনৈতিক কারণ যদি বিরোধীরা খোঁজেন তাতে কি খুব একটা দোষ দেওয়া যায়? আর যেখান থেকে আমাদের এই আলোচনা শুরু হয়েছে, অরুণাবদাও বলছিলেন যে 58,764টা বুথ, সেখানে প্রায় 96,000 পুলিশ কর্মী লাগবে, রাজ্য সরকারের মাত্র 38,000। এক্ষেত্রে যেহেতু জনস্বার্থ, মানুষের জীবন সম্পত্তি রক্ষা, এর সঙ্গে যুক্ত ক্ষেত্রে আর্থিক কতটা লাগবে কেন্দ্র সরকারের কেন্দ্রীয় বাহিনী আনতে, এটা কি খুব বেশি বিবেচ্য হওয়া উচিত কোনো জনকল্যাণমুখী রাজ্য সরকারের পক্ষে?
না, একটা তথ্য তো আমি প্রথমেই দেবো, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ইতিহাস যদি দেখি তাহলে 2008 ছাড়া প্রত্যেকবার 1978 থেকে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে, প্রত্যেকবার এক দফায় নির্বাচন হয়েছে। সুতরাং এই 14-3-এর বিতর্কটা এটা একটা রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কটাকে বারবার ধরে আনা হচ্ছে। এবং যে প্রসঙ্গটা কংগ্রেসী বন্ধুরা বারবার ধরে আনছেন যে কংগ্রেসের দুর্গ কনসেপ্ট তো মধ্যযুগে ছিল, এখন তো দুর্গ করে মানুষ বাঁচা যাবে না। এখন যা মানে টেকনোলজি যেভাবে ডেভেলপ করেছে, দুর্গতে বাঁচবেন কি করে? দুর্গ বলে কিছু নেই। যেটা হয়েছে 2 দফায় নির্বাচন রাজ্য সরকার আইন মেনে করেছে। এর আগে আপনি দেখুন যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে গিয়ে, মানে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কনসালটেশন করে রাজ্য সরকার দিন ঘোষণা করেছে। এখানেও তো তাই হয়েছে, কনসালটেশন হয়েছে, তারপর তারা ডেট ঘোষণা করেছেন। প্রথমে তারা এক দফার কথা বলেছেন, এগ্রিমেন্ট হয়নি, কনসালটেশন হতে হয়, একমত হয়নি দুপক্ষ। আমি তো বলছি সবটাই আইন অনুযায়ী 42-এর ধারা মেনে তারা ডেট ঘোষণা করেছে। এবার 43B ধারা অনুযায়ী 2 ধারা অনুযায়ী সেটা পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এখন পুনর্বিবেচনা করার পরে কি হবে সেই কথাটা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা নেই। আসলে যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশন, সত্যি বলেন, আপনার কি মনে হয় স্টেট ইলেকশন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশন, এটা আমি উদয়নের সঙ্গে একেবারে একমত যে আদৌ কোনো এর অস্তিত্ব ছিল কিনা। এর আগেও রাজ্য সরকারের সঙ্গে মানে স্টেট ইলেকশন কমিশনের বিবাদ হয়েছে। 2008 সালে রাজ্য নির্বাচন কমিশন তখন দাবি করেছিল যে কেন্দ্রীয় ফোর্স এনে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন হোক। এই তদানীন্তন রাজ্য সরকার কোন সময় করেছিল? 2008 সাল। আপনি ভাবুন, সিঙ্গুর, নন্দীগ্রাম, জঙ্গলমহলের পরিপ্রেক্ষিতে সারা রাজ্য যেখানে জ্বলছে, আইন শৃঙ্খলার কোনো অবশিষ্ট নেই কিছু, সেই সময় রাজ্য পুলিশ দিয়ে এবং অস্থায়ী পুলিশ দিয়ে তারা নির্বাচন করেছে। অর্থাৎ এই কথাটা তো ওনারা বলতে পারবেন না যে আইন হয়েছিল 2003 সালে, এটা তো তৃণমূল সরকারের তৈরি করা আইন না। 2003 সালে এই আইন তৈরি হয়েছিল বাম আমলে, এবং ও কথাটা উদয়ন সঠিকভাবে বলেছে যে মানে ওই 73 নম্বর সংশোধনী যে কথাটা আগের দিনেও উল্লেখ করেছিল যে সেই ধারা বলে রাজ্য সরকার এই আইনটা তৈরি করতে পারে। অর্থাৎ রাজ্য সরকার যে আইনটা তৈরি করতে পারে, আপনি যদি দেখেন যেটা আমি বললাম প্রথমে যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, তার সঙ্গে কিন্তু একটা বেসিক পার্থক্য রয়েছে। দেখুন, যদি পার্থক্য না থাকতো তাহলে এই ডেট ঘোষণার অধিকার রাজ্য সরকারের থাকতো না। সুমন, আপনাকে আমি একটা কথা হচ্ছে, এটা তো একটু আগে বলে দিয়েছেন যে ইউনিভার্সাল ব্যাখ্যা কথা বলেছেন মিস্টার জানা। এই যে ইন কনসালটেশন বলা হচ্ছে, আমরা যে পুরো প্রক্রিয়াটা দেখলাম, এই প্রক্রিয়ার মধ্যে কোথাও কি কনসালটেশনটা হয়েছে? নিশ্চয়ই কনসালটেশন হতেই পারে, কিন্তু হয়েছে কি না হয়েছে তো এটার আপনি ব্যাখ্যা কিভাবে দেবেন? রাজ্য সরকার বলছে হয়েছে, পঞ্চায়েত মন্ত্রী নিজে বলেছেন যে আমরা বারবার ধরে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে। এখন কনসালটেশন মানে কনকারেন্স কিনা সে নিয়ে তো নানা লোকে নানা রকম ব্যাখ্যা দিচ্ছে। যেমন একটা ইনফরমেশন হচ্ছে যে ধরুন রাজ্য সরকার অধিকাংশ রাজ্যে এই পঞ্চায়েতের দিন ঘোষণার দায়িত্ব কিন্তু রাজ্য নির্বাচন কমিশন। এক্স্যাক্টলি, তাহলে যদি সত্যি তাই করা হতো তাহলে তো এই বিতর্কের জায়গাটা তৈরি হতো না। তাহলে রাজ্য মানে 2003 সালে যখন আইনটা তৈরি করা হয়েছে, তাহলে এটা স্বীকার করতে হবে রবীন বাবুদের যে তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই আইনটা করেছিলেন। এবং যে কথাটা 2010 সালে হয়েছিল, যে আপনি যেটা উল্লেখ করলেন যে পৌরসভা ইলেকশনগুলো যখন হলো, তখনও কিন্তু আপনি দেখবেন ওই যে ডিভিশন 14-3 নিয়ে এত কথা হচ্ছে, তখন 85টা পুরসভার ইলেকশন, সেখানে কিন্তু 82-3 ভাগ করা হয়েছিল খুব অদ্ভুত ভাবে। তখন কিন্তু আপনি ধরুন 82টা 3টে এই যে ভাগটা করা হয়েছিল, তদানীন্তনকালে এই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। যখন 2003-2008 যখন নির্বাচন হয়, আপনি তো এটা দেখেছেন, এটাও আমরা সকলে জানি যে রিসেন্টলি আসামে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল বেশ কয়েক দফায়, অসম্ভব হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল। আমার তো একটাই ব্যাখ্যা যে রাজ্য সরকার কেন রিজিড থাকবে না। 2008-এ তদানীন্তন বাম সরকার যদি বলতে পারে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের হাতে, আমি তো বলছি এখন রাজ্য সরকার অবশ্যই এটাকে করা উচিত যে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি ভালো। কারণ এখানকার যে এই সরকার আসার পর যে নির্বাচনগুলো দেখেছি, সেই নির্বাচনগুলোতে এই রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষার অধিকার রাজ্য সরকারের, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্য সরকার মানুষের যে ভোটাধিকারটাকে নিশ্চিত করতে পেরেছে, যেটা 34 বছরে ছিল না। শেষ দিকে প্র্যাকটিক্যালি নির্বাচন, বিশেষত পঞ্চায়েত নির্বাচনটা প্রহসনে পরিণত হয়েছিল। 7,000 থেকে 10,000 বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করেছিলেন। যেটা কথাটা আমি রবীন্দ্রবাবু প্রথমে বললেন, একটা সেই সময় আমার ওনার উত্তর শুনে মনে হলো যে মানে উনি কিন্তু ওই সেই ধান ভানতে শিবের গীত করলেন। উনি কিন্তু মূল যে আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে উনি আসেননি।
উনি তার আশেপাশ দিয়ে হেঁটে গেলেন, অনেক কিছু বললেন, বামপন্থী দল কি করেছে, সিপিএম কি করেছে তার কথা বললেন, কিন্তু উনি মূল প্রশ্নটা এলেন না যে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের ওপর যে খবরদারি, সেই খবরদারি তো ওনারা করেছেন 2008 সাল পর্যন্ত করেছেন, 2003 সাল এবং তার আগে দীর্ঘদিন ধরে এই রাজ্যে এক দফায় নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনটা প্র্যাকটিক্যালি প্রহসনে পরিণত হয়েছে। মানে এখানে কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধিরা আছেন, তারাও জানেন যে প্র্যাকটিক্যালি পঞ্চায়েত ইলেকশনটা কি জায়গায় নিয়ে গেছিলেন তারা, যে কোন জায়গায় মানে প্রার্থী দেওয়ার জায়গাতেই তারা। সব থেকে বড় কথা আরেকটা কথা, আমি একটা কথা বলতে পারি যে 42 এবং 43 নম্বর ধারার এত ব্যাখ্যা হচ্ছে যে যদি ধরুন 42 নম্বর ধারা এই অধিকারটা রাজ্য সরকারের না থাকতো, তাহলে কিন্তু 43(2) এর ধারাটা থাকতো না, যে পুনর্বিবেচনার করার কথা। তার মানে রাজ্য সরকারের অধিকার আছে ডেট ঘোষণা করার, এ সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই জন্যই 43(2) এর ধারাতে এই পুনর্বিবেচনা রাখতে বলা হয়েছে। সুতরাং এই ব্যাখ্যাটা আপনি যেভাবে দেবেন, অর্থাৎ রাজ্য সরকারের বিরোধিতা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করবেন, এটাই যদি লক্ষ্য হয়ে থাকে, খুব স্বাভাবিকভাবে এই নিয়েও বিতর্ক হবে যে রাজ্য সরকার নিরীহভাবে পঞ্চায়েত ইলেকশনের ডেট ঘোষণা করেছেন, অন্য কিছু করেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আর্ম পুলিশ দিয়ে করবেন, যেটা রবীন্দ্রবাবুরা একেবারে অস্থায়ী পুলিশ দিয়ে একেবারে প্রহসনে পরিণত করেছিলেন গত 2008-এর পঞ্চায়েত নির্বাচন। সুতরাং এগুলো তো রাজ্যের মানুষ জানছেন। শুনুন, এই আইনের ব্যাখ্যা আর কনস্টিটিউশনের বাইরে চলে যাচ্ছে কিনা সাধারণ মানুষ একথা বোঝে না। গ্রাম বাংলার মানুষ তারা বোঝে যে কোন সরকার মানুষের পাশে আছে, কারা নিশ্চিত করেছে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারটাকে। তার প্রশ্নে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট হবে এবং রাজ্য সরকার যে উদ্গ্রীব, তার জন্য 100 কোটি টাকা রিসেন্টলি রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে এবং এটাও জানেন যে জুলাই মাসের পর মাত্র 3 মাসের জন্য প্রশাসক নিয়োগ করা যাবে বর্তমান আইন অনুযায়ী। ফলে রাজ্য সরকার কিন্তু নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য তারা বদ্ধপরিকর। এই সম্বন্ধে শুরু থেকে শুরু করা যায়। এমন যেমনি সরকার তার একজন পক্ষে আপনিও তো তার প্রতিনিধি, আপনি বলছেন কি করে? আমি সেই একই কথাই ব্যাখ্যা করতে পারি। থামুন, আপনি ওইভাবে কথা বলবেন না। এখন সরকার বদলেছে, আপনি একটা বিতর্ক সভার মধ্যে ওইভাবে কথা বলেন, থামুন কথাটা বলছেন। আমি তো আপনার সম্মান রক্ষা করে কথা বলছি, আপনিও আমার মিনিমাম সম্মান রক্ষা করুন। আপনি তো আপনাকে তো আপনার কথা তো শুনলাম এতক্ষণ, কিন্তু আমি একটাই বলছি, এতক্ষণ যা বললেন প্রফেসর বন্দ্যোপাধ্যায়, এখন প্রত্যেকটি হচ্ছে যার সাথে তথ্যের কোনো সম্পর্ক নেই, বাস্তবের কোনো সম্পর্ক নেই। 85টা নির্বাচন কখনো হয়নি, উনি 80 আর 5 ভাগ করে দিলেন পশ্চিমবাংলায়। 2010-এ এসব নোটিফিকেশন বের করতে হবে তো। তারপরে হচ্ছে উনি বলছেন যে গণতান্ত্রিক অধিকার নাকি এই সরকার ফিরিয়ে দেবে, আর এই 17 বছর কোনো পঞ্চায়েতের নির্বাচনই হয়নি, এটা চালু করেছে 78। এটা খেয়াল রাখবেন। আপনি শুনে নিন, আপনি শুনে নিন, আপনি একটা কথা শুনুন। 78, 83, 88 আমরা 3টে নির্বাচন করার পর তখনকার মাননীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার মনে উদয় হলো যে পঞ্চায়েতি রাজ করতে, এবং সেটা হচ্ছে আমাদের সল্টলেকে একটা পঞ্চায়েতি রাজ সম্মেলন করেছিলেন এবং সেটার মডেল কি হবে পশ্চিমবাংলা। তারপর তিনি ওই পঞ্চায়েতি রাজ, তারপর 73তম 74তম তার মৃত্যুর পর, তার প্রাণ যাওয়ার পর 92 সালে গঠিত হলো। 1, 2 হচ্ছে আপনাকে এটা বলার জন্য যে লাস্ট 2008-এর পঞ্চায়েত নির্বাচন আপনি এইসব বলে গেলেন লাঠি তুলে দিয়ে, ওখানে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন হয়েছে। আপনাকে আবার বলছি, আপনি সব এইসব তথ্য কোত্থেকে পাচ্ছেন, আপনি পড়াশোনা করুন, আপনি হিস্ট্রির ছাত্র। আমি অনুরোধ করছি, আমি আগে বললাম, আগের দিনও বলেছি আপনাকে যে আপনি যা বলেছিলেন উপনির্বাচন, আজকে আবার বলছি, পুলিশ দিয়ে আপনারা নির্বাচন করেছিলেন 2008-এ, মানুষ জানে সেটা। আপনি আবার কথা, সুতরাং আপনি রিকোয়েস্ট করছি আপনাকে আমি হাত জোর করে বলছি, শুনুন, 2008-এ নির্বাচনে যদি অবাধ না হতো, এই দুটো তৃণমূলের জেলা পরিষদ, দুটো কংগ্রেসের জেলা পরিষদ, আর আপনি এটা নোট করে রাখুন, আমি আগের দিন বলেছি, আমি আগের দিন বলেছি 40% বিরোধীরা হচ্ছে পঞ্চায়েত জিতেছে, 38% পঞ্চায়েত সমিতি জিতেছে বিরোধীরা। এবং আপনি এটা মনে রাখুন, এই যে হাওড়া, উত্তর 24 পরগনা, এরা সবাই জানে যে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের ভোট ভাগ না হলে ভয়ঙ্কর ব্যাপার। নির্বাচনের অধিকার পশ্চিমবাংলায় মানুষ আদায় করেছে লড়াই করে, বামপন্থীরা তা নিশ্চিত করেছে। সারা ভারতবর্ষে এই পঞ্চায়েতি রাজকে, এই যে যেমন উদয় বন্দ্যোপাধ্যায় কারেক্টলি বলেছেন
যে ইলেকশন কমিশনের যে অস্তিত্ব সেটাকে প্রমাণ করেছেন। যেমন টিএন সেশন বললেন, এখন যখন মীরা পান্ডের কথা বলছেন, ভারতবর্ষের পঞ্চায়েতিরা পুরসভা নির্বাচন আরে আপনি একজন হিস্ট্রির অধ্যাপক, আপনাকে এটাই বলুন না। আমি বলি পশ্চিমবাংলায় হচ্ছে একমাত্র ইলেকশন কমিশন আছে, স্টেট ইলেকশন কমিশন আপনাদের আমলে প্রমাণ করেছে। এক রাজ্য একটা অনেক বড় কথা বললো কেন্দ্রীয় সরকারের কথা। কেন্দ্রীয় সরকার আপনি আমাদের রাজ্যে এই যে নির্বাচনী পরিবেশে এই যে 70, 80, 90, 92, 96% মানুষ ভোট দেয়, এটা শুরু হয়েছে বামফ্রন্টে। আর আপনি ওই যে যাদের মডেল হয় উত্তরপ্রদেশ থেকে বিহার, এই যে নীতিশ কুমার এত সরকার চালাচ্ছেন, বিহারে ওই 10 দফায় নির্বাচন করতে হয়েছে, সেখানে 47% থেকে 52% হাইয়েস্ট ভোট হয়েছে। উত্তরপ্রদেশে 45% হাইয়েস্ট ভোট কাস্টিং হয়। ফলে আমার কথাটা আরে জল তো আপনি এখন দেখছেন, গোটা পঞ্চায়েতিরা ইলেকশন করতে হচ্ছে, একটা কোঅপারেটিভ সুমন বাবুর একটা বক্তব্য এটাও ছিল যে 2003 পঞ্চায়েত আইন, এই আইনের মাধ্যমে যে আজকে যদি রাজ্য সরকার তার ক্ষমতা ব্যবহার করে, সেই ক্ষমতা ব্যবহার করার জায়গাটা কিন্তু বামফ্রন্টই করে দিয়েছে, তার কারণ পঞ্চায়েত আইন 2003 এটা ওনার একটা আর্গুমেন্ট ছিল যে অন্য রাজ্যে যেরকম ডেটটা রাজ্য ইলেকশন কমিশন করবে, এখানে রাজ্য সরকার হাতে দিয়েছেন আপনারা। মিস্টার জানা বা উদয়ন বাবু বলেছেন সংবিধানের, এটা তো বলা, উনি বারবার বলছেন 43-এর ধারা, এখানে উল্লেখ করা আছে যে নির্বাচনের দিনটা শুধু ঘোষণা করবে রাজ্য সরকার, তারপরে কতটা স্টেজ অফ ইলেকশন everything will be decided by the election commission. একবারে 1, 2, 3 কারণ হচ্ছে নমিনেশনের ডেট কবে ফাইল করবে, কবে লাস্ট ডেট, এইটা যখন বলা আমি আমার প্রতিনিধি দীপক চলে যাব। তার কারণ এই যে 11 পাতার চিঠি যেটা রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারকে আজ পাঠিয়েছে, সেই চিঠিতে ঠিক কি আছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষের কাছে জেনে নেব। খানিকক্ষণ আগে অর্ণবদা বলছিলেন যে মানুষ কবে জানবে। দীপক বলো যে এই চিঠির সারমর্ম ঠিক কি, 11 পাতার এই চিঠিটা ঠিক কি আছে? প্রথমে জানিয়ে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী 2 দফায় মেনে নিতে পারে, শুধুমাত্র 14 আর যে 3 করা হয়েছে, প্রথম দফায় 14, তারপরের দফায় 3, সেটাকে একটু 9, 8 এইরকম কিছু করা যেতে পারে কিনা, এই ধরনের কোনো সমঝোতা সূত্রের তারা যায়নি, সমঝোতার পথে তারা হাঁটতে চায়নি। সরাসরি তারা জানিয়ে দিয়েছে প্রথম থেকে যে 3 দফায় ভোট চাওয়া হচ্ছিল তার যথোপযুক্ত কারণ ছিল, সেই কারণটা কি তাও ব্যাখ্যা করা হয়েছে চিঠিতে, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা এখনো মনে করে 3 দফায় নির্বাচন করা জরুরি। তারা উল্লেখ করেছে যে রাজ্যের হাতে যে সশস্ত্র বাহিনী রয়েছে পুলিশের, সেটা দিয়ে যদি রাজ্যে ভোট করতে হয় তাহলে 3 দফাও কম পড়ে যাচ্ছে। তার কারণ রাজ্যে প্রায় 60,000-এর কাছাকাছি 57,000 মতো বুথ রয়েছে, আর রাজ্যের হাতে 58,764 বুথ রয়েছে। সেই ক্ষেত্রে রাজ্যের হাতে যা সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে তা দিয়ে 1 দফা কেন 2 দফাতেও সম্ভব নয়, 3 দফাতে যেতেই হবে। এবং শুধু তাই নয়, 3 দফাতে যদি ভোট করতে হয় তাহলেও বাইরে থেকে ফোর্স আনতে হবে, সেই জন্য তারা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছে। এবং তারা বলেছে যে এরিয়া ডমিনেশন করা, মানুষের মনে আস্থা জাগানো, এই কাজগুলো করা অত্যন্ত জরুরি। এই কারণেই তারা মনে করছেন যে জেলাগুলো থেকে জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে তারা রিপোর্ট চেয়েছিলেন, একটা ফরম্যাট পাঠানো হয়েছিল, সেটা ফিল আপ করে পাঠাতে বলা হয়েছিল। সেই তথ্য যারা পাচ্ছেন সেই তথ্য অনুযায়ী তাদের বক্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মনে আস্থা রাখা, তাদের সাহস যোগানো, এরিয়া ডমিনেশনের কাজ করা, এগুলো অত্যন্ত জরুরি। এ কারণেই তারা যুক্তি দিয়েছেন। আরেকটা তারা প্রশ্ন তুলেছেন যে 1 দফায় প্রায় 48,000 বুথ, আরেক দফায় 9,500 বুথ, কোন যুক্তিতে তাদের বোধগম্য হয়নি। এবং সেটা তারা স্পষ্ট বলেছেন যে তারা যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গাতেই তারা দাঁড়িয়ে রয়েছেন। রাজ্য সরকারকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে কমিশনের তরফ থেকে। অনেক ধন্যবাদ দীপক। আপনারা স্পষ্ট শুনলেন যে নির্বাচন কমিশন কিন্তু তাদের অবস্থান থেকে একটুও সরে আসেনি। একটা মধ্যখানে শোনা যাচ্ছিল যে একটা সমাধান সূত্র পাওয়া যাচ্ছে যে 2 দফা মেনে নেবে নির্বাচন কমিশন, কিন্তু সেক্ষেত্রে এই জেলার ভাগটাকে অনেক লজিক্যাল হতে হবে, কিন্তু সেই রকম কোনো কথা এই 11 পাতার চিঠিতে নেই। যেটা আছে সেটা হচ্ছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন 3 দফায় করতে হবে এবং কেন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে সেই বিষয়ে রাজ্যের আইন শৃঙ্খলার
প্রসঙ্গ টেনে এবং পরিবেশের প্রসঙ্গ টেনে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। দ্রুত আপনাদের কাছে বিশেষ করে রাজনৈতিক দল থেকে যারা আছেন প্রতিক্রিয়া নেব 11 পাতার চিঠি। ওনামদা। হ্যাঁ, তো স্বাভাবিক, আমি তো বলছি তো যে 48,000 ভোটটা একদিনে হবে, আর একটা হলো 8,700 কতদিন, এটা লজিকে আটকায়। আর যেটা বলছে জেলা পরিষদ থেকে নিয়েছে, ধরো অনেক জায়গায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ফর এক্সাম্পল এই হুগলি আরামবাগ অঞ্চল, এখানে লোকের আস্থা ফিরিয়ে আনার জন্য আনতে হবে। আগে রবীন্দ্রা ভোজালি দেখিয়েছে, এখন তৃণমূল ভোজালি দেখাচ্ছে। হ্যাঁ, ইলেকশন করে কেশপুরে দেখো, না কেশপুরে ভোটই করতে দাও, দুর্ধর্ষ ভোট করেছিল, কেউ দাঁড়ায়। আমার সময় একেবারে আমি প্রতিক্রিয়া বলতে আমাকে 1 মিনিট একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে আমি উদয়ন কল্লোল যুগের কথা তুলেছেন, এত কাঠিন্যের মধ্যে আমার একটা মানে ওই অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতার কথা হঠাৎ মনে পড়লো, যে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলাম কঠোরে প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। হ্যাঁ, প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলে ইমান আছে, আছে অস্তিত্বের অধিকার, আছে বেঁচে থাকার আশা। তো এই যে প্রাণ, এই যে বেঁচে থাকার আশা, এটা তো গ্রামের মানুষের জন্য। এই সামগ্রিক সংবিধান, বিভিন্ন ধারা, তার মাঝখানে আমার যেটা মনে হয়েছে যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড তো একটা আছেই। বর্তমান রাজ্য সরকারের যেভাবে ঘোষণা একতরফা ঘোষণা, সেটা তো আছেই, কিন্তু সর্বোপরি আমার মনে হয়েছে ঘটনা দেখে যে বিকেলে ভোরের ফুল ফুটিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। এখন আমাদের দেখতে হবে সেই ফুলের পাপড়ি নিয়ে আমরা কি করব। এই 11 পাতার চিঠিতে যা বলা হলো তার মধ্যে এই যুক্তিপূর্ণ কথা এখানেই, যে রাজ্য সরকারই কিন্তু স্বীকার করেছেন গত 23শে ফেব্রুয়ারি যখন উপনির্বাচন হলো, রাজ্যের মুখ্য সচিব তিনি চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে। তারপর কেন্দ্রীয় সরকার উত্তর দিয়েছেন যে আমাদের তো কেন্দ্রীয় বাহিনী আছে জঙ্গলমহলে, সেখান থেকে নিয়ে নিন। তারপর মুখ্য সচিব তারপরে চিঠি দিয়ে বলেছেন যে জঙ্গলমহলে এখন অশান্তি চলছে, ওখান থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো যাবে না, কারণ ওই যে সুন্দর আমাদের সুমন বাবু বলছেন সুন্দর পরিবেশ চলছে। আর এই যে 17টা জেলা শাসক এবং এসপি কে ডাকা হয়েছিল, সেখানেও তো এই পরিবেশ তারা জানেন, হাসছে আর কাটছে পাহাড় আর জঙ্গল, সেটা বুঝতে পারছে, লোক না হলে আমরা তাই বলছি নির্বাচন হোক, তার জন্য যে নির্বাচন একেবারে শেষ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের দেখালাম যে নির্বাচন কমিশন তাদের বক্তব্য 11 পাতার চিঠিতে রাজ্য নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং পূর্ববর্তী তাদের অবস্থান থেকে এক চুলো নড়ে যায়নি, এক চুলো সরে যায়নি রাজ্য নির্বাচন কমিশন। কালকে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাদের প্রতিক্রিয়া জানানো হবে, তাতে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক এবিপি।